বেসিক্যালি আমরা এই কোর্সটা চালু করেছি, বেসিক উদ্দেশ্য হচ্ছে যে সামনে আমাদের যে পেট্রো বাংলা পরীক্ষাটা আছে, যেটা খুব সম্ভবত আইবিএ নিবে, ভেরি পসিবল। তো সেটা সহ আরো যেসব চাকরির পরীক্ষাগুলো আছে সবগুলো যেন আমরা ট্যাকেল করতে পারি, সেটাকে মাথায় রেখেও আমরা আসলে এই কোর্সটা শুরু করেছি। আর এই কোর্সটার আউটলাইন ড্র হচ্ছে হচ্ছে আমাদের বন্ধু লতিফুর রহমান লিটন, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল বেবজাতে। আর এখানে আপনাদের ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি, আমার নাম মুনিমাল রায়হান। আর আপনাদের ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে জাহিদুল ইসলাম ভাই, উনি হচ্ছে বর্তমানে বিএসটিআই তে আছেন। তো প্রথমে যেটা বলতে হয়, মানে এর আগে হচ্ছে আমরা একটা ক্লাস নিয়েছিলাম লাইভ, তো এখানে আসলে অনেকে জয়েন ছিলেন না, এই জন্য আসলে কিছু জিনিস আমরা রিপিট করতেছি যাতে আপনারা যারা নতুন তারা বুঝতে পারেন। তো বেসিক হচ্ছে আগে যেটা হতো, পেট্রো বাংলা যে অধীনস্থ কোম্পানিগুলো ছিল এরা যেটা করতো সেটা হচ্ছে কি আলাদা আলাদা পরীক্ষা নিত। ঠিক আছে, এবারই হচ্ছে আমরা সমন্বিত পরীক্ষার যে সিস্টেম এটা এবারই পাচ্ছি, আগে কিন্তু এই জিনিসটা ছিল না। তো এটা না করার কারণে আমাদের যে সমস্যাটা, দুইটা সমস্যা হতো। মানে আমরা যারা পরীক্ষা দিতাম আমাদের সমস্যা হতো, যেমন আমি এরকম মনে আছে যে আমরা হয়তো 2 মাসের ভিতরে 5 থেকে 6টা পরীক্ষা দিয়েছি। সো যদি আমরা এরকম হয়তো বিসিএস এর মতো যে একটা পরীক্ষা আমরা একবারে দিব, বা ব্যাংকের মতো যে সবকটা ব্যাংকের পরীক্ষা আমরা একসাথে দিব, যে যেখানে চান্স পায় তারা সেখানে দিয়ে দেওয়া যায়, এটা হলো সবচেয়ে ভালো, যেটা আমরা ভাবতাম। পরবর্তীকালে 2024-এ 3 মার্চ এসে পেট্রো বাংলা বর্তমান যে চেয়ারম্যান মহোদয় আছে জনার্দন স্যার, উনি ভাবলেন যে আসলে আমরা সমন্বিত পরীক্ষা নিই। তো সেখানে উনি হচ্ছে একটা আউটলাইন ড্র করছে, এই জন্য স্যারের কাছে আসলাম কৃতজ্ঞ। এখন এখানে আসলে যেটা হবে সেটা হচ্ছে কি টোটাল মার্ক, এবং আরেকটা সমস্যা ছিল ওই পরীক্ষায়, সেটা হচ্ছে কোনো মার্ক ডিস্ট্রিবিউশন এটা ঠিক মতো বন্টন করা ছিল না, যে আসলে কোনটাতে কত মার্ক থাকবে কি থাকবে। খালি আমরা জানতাম যে হয়তো আইবিএ পরীক্ষা নিবে অথবা এফবিএস পরীক্ষা নিবে, ব্যাস এইটুকু। কিন্তু আসলে কোন জায়গাতে কতটুকু আসবে, যেমন বিসিএস এ কিন্তু একটা আউটলাইন দেয়া থাকে যে এখান থেকে 25 মার্ক আসবে, ম্যাথ থেকে এত মার্ক আসবে, ইংলিশ থেকে এত মার্ক আসবে। এটা না আসার কারণে আমরা বিভিন্ন প্রবলেমে পড়তাম। একটা এক্সাম্পল দিই, 2021 সালে হচ্ছে সিলেট গ্যাস ফিল্ড একটা পরীক্ষা হয়েছে। তো সিলেট গ্যাস ফিল্ডে প্রশ্ন কি করছে, 20 মার্ক হচ্ছে ওরা এমসিকিউ করছে, আর 60 মার্ক বা 40 মার্ক হচ্ছে ওরা রিটার্ন করছে। তো এটাতে অদ্ভুত একটা প্রশ্ন, এখানে কোনো খুব সম্ভবত ইংলিশ নাই বা কোনো ম্যাথ নাই, এই কোনো কিছু নাই। বেসিক্যালি জাস্ট কিছু সাধারণ জ্ঞান আছে আর কিছু রিটেন পার্ট আছে। এই একটা বেসিক সমস্যা ছিল। আরেকটা সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে কি যে একই লোক মানে অনেক জায়গায় চান্স পাচ্ছিল, এটা একটা মেইন সমস্যা। যেমন আমি পার্সোনালি চান্স পাইছি তিতাস গ্যাসে, এরপরে হচ্ছে চান্স পাইছি সিলেটে, তারপর কর্ণফুলী গ্যাসে। যদিও হচ্ছে ভাইবা দেওয়া হয় নাই, যেহেতু তিতাসে ছিলাম, আর সিলেট বা কর্ণফুলীতে আমি ভাইবা দিতে যাই নাই। বাট আমার একটা কলিগ ছিল, ওনার নাম ছিল নাসিফ ইনসুন ভাই। উনি আসলে লিজেন্ড একজন মানুষ। উনি প্রথমে ঢুকলেন হচ্ছে তিতাস গ্যাস, আমার সাথে চাকরি করে 1 সপ্তাহের ভিতরে চাকরি ছেড়ে দিলেন। চাকরি ছেড়ে দেওয়ার পরে উনি জিডিসিএল এ ফার্স্ট হইলেন। তো জিডিসিএল এ ফার্স্ট হওয়ার পরে জিডিসিএল এ চাকরি কিছু ছেড়ে দিলেন। এরপরে হচ্ছে উনি ঢুকলেন কোথায়, উনি ঢুকলেন পেট্রো বাংলায়। এখন হচ্ছে উনি পুলিশ ক্যাডারে আছে, উনি এক্সট্রা অর্ডিনারি ব্রিলিয়ান্ট। বাট এই যে সমস্যাটা যেটা হচ্ছিল যে একই লোক বারবার জায়গায় চান্স পাচ্ছে, এবং আমার কলিগ যারা তারাই দেখেছি ঘুরে ফিরে সব জায়গায় চান্স পাচ্ছে। যে অ্যাকাউন্ট স্ক্যানারটা যে আছে, আমি একজনের দেখছি যে 4টা চাকরি চেঞ্জ করছে, তিতাস থেকে জালালাবাদে গেছে, জালালাবাদ থেকে আবার সিলেটে গেছে, সিলেট থেকে আবার কর্ণফুলীতে গেছে। এখন খুব সম্ভবত উনি বাখরাবাদ বা বাংলাদেশ গ্যাস ফিল্ড এই এই এক জায়গায় উনি আছে। তো কি হচ্ছে যে এত ভালো একটা চাকরি, মানে পেট্রো বাংলার যে কোম্পানির চাকরি, আনবিলিভেবল চাকরি। মানে আমি নিজে করি বলে বলতেছি না, বাট এটা খুবই আউটস্ট্যান্ডিং চাকরি। আপনার ওয়ার্ক প্রেশার খুবই কম, আপনার স্যালারি খুবই ভালো, আপনার প্রফিট বোনাস অনেক ভালো। তো এই চাকরিগুলো কি হচ্ছে, সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে, এই প্রবলেমটা ফেস করার জন্য পরবর্তীতে হচ্ছে এই সমন্বিত এটা চলে আসে। আচ্ছা, এইটা কিন্তু একটা সার্কুলার আছে, এটা 3 মার্চ 2024 এটা প্রকাশিত হয়েছিল, জ্বালানি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটা আছে। তো এখানে হচ্ছে টোটাল মার্ক থাকবে 100, 5 মার্ক থাকবে হচ্ছে 50। এখন এটা কি বিসিএস এর মতো করবে কিনা যে 5 মার্ক থাকলেই তাকে ভাইবার ডাকবে, এটা আসলে জানা নাই। নর্মালি যেটা করে সেটা হচ্ছে 1:6 অনুপাতে ডাকে। ফর এক্সাম্পল আমাদের পোস্ট আছে ধরেন 100টা, তাহলে ভাইবার জন্য ডাকবে হচ্ছে 600 জন। নর্মালি এরকম হয়, তবে এবারই প্রথম দেখলাম যে 5 মার্ক দেওয়া আছে 50। আমার মনে হয় যে এটা হয়তো কোনো পসিবিলিটি আছে যে যারা পাস করবে তাদের সবাইকে ডাকবে, এরকম একটা পসিবিলিটি আছে। তো এখানে হচ্ছে আপনার মার্ক হচ্ছে 100, এখানে রিটেন পরীক্ষা মার্ক হচ্ছে 100। বাংলায় থাকবে 25, ইংলিশে থাকবে 25, ম্যাথে থাকবে 25, আর সাধারণ জ্ঞানে থাকবে 25, টোটাল হচ্ছে 100। এই 100টাকে পরবর্তীকালে 75%-এ কনভার্ট করবেন। কনভার্ট করার পরে আপনার যে এসএসসি, এইচএসসি এবং বিএসসি যে নাম্বারগুলো আছে, এখানে 15 মার্ক যোগ হবে, আর ভাইভাতে 10 মার্ক যোগ হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন অনেকে বলে যে মাস্টার্সের নাম্বার যোগ হয় কিনা, যে অনেকে হয়তো মাস্টার্সের সেকেন্ড ক্লাস আছে না, এখানে মাস্টার্সের নাম্বার আসলে যোগ হয় না, এখানে যোগ হয় তো বিএসসি, বিএসসি যেখানে করছেন সেইটার নাম্বার যোগ হয়। তবে হ্যাঁ, কেউ যদি ডিগ্রি পাস করে আসেন, মানে পাস কোর্স করে আসেন, সেক্ষেত্রে হচ্ছে মাস্টার্সের নাম্বার যোগ হয়, তখন হচ্ছে ডিগ্রি আর মাস্টার্স মিলায় হচ্ছে বিএসসি ইকুইভ্যালেন্ট করে।
আদারস বিএসসি মানে হচ্ছে মাস্টার্স ইকুইভ্যালেন্ট, এটা কিন্তু গভর্নমেন্টের একটা সার্কুলারই আছে যে বিএসসি পাস করে সে মাস্টার্স পাস করে। এটা নিয়ে একটা কনফিউজিং আছে, আহ, এটা যাই হোক। তো যাক, এখানে নাম্বারটা যোগ হয়। তো এই 15 নাম্বারের ভিতরে হচ্ছে 8 মার্ক হচ্ছে আপনার বিএসসির নাম্বার, 5 মার্ক হচ্ছে আপনার এইচএসসির নাম্বার, আর 3 মার্ক হচ্ছে আপনার এসএসসির নাম্বার। তাহলে 75 গেল হচ্ছে আমার, 90 গেল, 10 মার্ক হচ্ছে ভাইবা। ভাইবা থেকে যে স্টেপ আছে, যেমন হচ্ছে আপনার প্রেজেন্টেশন, আপনার কথা বলার ধারণ, সাধারণ জ্ঞান, এইসব জিনিসের উপরে হচ্ছে আপনাকে আরো 10 মার্ক দিবে। এই টোটাল হচ্ছে আমার 100 মার্ক। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন অনেকে করে যে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাওয়া যায় কিনা। আচ্ছা, এক কোম্পানি থেকে যে কোনো কোম্পানি থেকে যে কোনো কোম্পানিতে যাওয়া যায়। ফর এক্সাম্পল, আপনি পেট্রো বাংলায় আছেন, আপনার মনে হচ্ছে আপনি সুন্দরবন গ্যাসে যাবেন, আপনি সুন্দরবন গ্যাসে যেতে পারবেন। বা আপনি সুন্দরবন গ্যাসে আছেন, মনে হচ্ছে যে আপনি পেট্রো বাংলায় আসবেন, আপনি আসতে পারবেন। বাট জিনিসটা হচ্ছে একটু কঠিন, মানে আপনাকে আপনার কোম্পানিকে ম্যানেজ করতে হবে, দেন হচ্ছে পেট্রো বাংলা ম্যানেজ করতে হবে, সচিবালয়কে ম্যানেজ করতে হবে। এই তিনটা যদি ম্যানেজ করতে পারেন, আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে পারেন। আমাদের বর্তমানে পেট্রো বাংলার একজন ম্যানেজার, উনি পশ্চিম অঞ্চল গ্যাস ফিল্ডে উনি আসছিলেন, উনি এখন বর্তমানে পেট্রো বাংলার ডেপুটেশনে আসছেন ম্যানেজার হিসেবে। সো এটা অনেকে জিজ্ঞেস করেন, এই জন্য বললাম। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে কি যে কত নাম্বার পেলে আসলে চান্স পাওয়া যায় মানে গ্যাস ফিল্ডে এক্সাম গুলো। এটা আসলে আমি যখন পরীক্ষা দিই তখনও জানতাম না। পরে আমি নিজে যখন পরীক্ষা দিলাম তখন বুঝলাম যে আসলে এত নাম্বার পেলে চান্স পাওয়া যায়। আপনারা স্ক্রিনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমি তিতাস গ্যাসে যে পরীক্ষাটা দিয়েছিলাম, ওই পরীক্ষায় আমি কত নাম্বার পাইছিলাম সেই নাম্বারটা হচ্ছে এখানে। তো আমাদের ওই সময় হচ্ছে 60 নাম্বারের পরীক্ষা হয়েছিল। ম্যাথে ছিল 15, ইংলিশে ছিল 15, আর জিকেতে ছিল 20, আর বাংলাতে ছিল 10। টোটাল ছিল হচ্ছে আমাদের 60 মার্কের পরীক্ষা। এখানে দেখেন, আমি ম্যাথে হচ্ছে 15টাতে আমার 13টা হয়েছিল, একটা ভুল গেছিল আর একটা আনসার করি নাই। তো ওখানে পাইছিলাম 12.75। আর ইংলিশ হচ্ছে 15টার ভিতরে আমি 13টা আনসার করছিলাম, আর ভুল যায়নি কোনো, দুইটা আনসার করি নাই, সেই জন্য পাইছিলাম 13। সাধারণ জ্ঞানে 20টার ভিতরে 16টা রাইট হয়েছিল, 3টা ভুল হয়েছিল, আর একটা হচ্ছে আনসার করি নাই, এখানে পাইছিলাম 15.25। আর ওদিক থেকে বাংলাতে 10টার ভিতরে 8টা আনসার করছিলাম, একটা ভুল গেছিল, আর একটা হচ্ছে আমি হচ্ছে আনসার করি নাই, পাইছিলাম 7.75। টোটাল আমার নাম্বার ছিল 48.75। তো আমি হচ্ছে 20 জনের ভিতরে অষ্টম হয়েছিলাম। 48.75 আমি হচ্ছে 20 জনের ভিতরে অষ্টম হয়েছি। আর যে ভাই ফার্স্ট হয়েছে, নাহিদ ভাই, নাহিদ ভাই এখন অ্যাডমিট ক্যাডার আছে, নাহিদ ভাই হচ্ছে 53 পাইছিল। মানে নাহিদ ভাই যেটা বলছিল, নাহিদ ভাই 52.75 থেকে 53 পাইছিল। তো এই নাম্বারটা ছিল হচ্ছে 53 থেকে 45-এর ভিতরে, মানে 8 মার্কের ভিতরে হচ্ছে পুরো নাম্বার ছিল। আবার এখানে একটা সমস্যা কি, আমাদের সময় হচ্ছে 20 মার্কের হচ্ছে ভাইবা ছিল। তো ভাইবার নাম্বারটা একটা এখানে একটা ক্রুশাল পার্ট প্লে করছে, কারণ হচ্ছে একজন ছিল ওনাদের হচ্ছে সেকেন্ড ক্লাস ছিল বিএসসি তে। তো সেখানে তারা হচ্ছে আমার থেকে 3 মার্ক কম পাইছে। তো সেখানে হয়তো আমি তাদের থেকে অনেকটা আগাইছি, বা এরকম একটা ইস্যু হয়েছে। আর বাংলাতে আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি একটা আনসার করি নাই, সেটা আমার এখনো মনে আছে, সেটা হচ্ছে যে অমিত। অমিত মানে কি? আর যেটা আমার ভুল গেছিল সেটা হচ্ছে একটা সাগর, এই সাগরের বাংলা কি, এরকম একটা প্রশ্ন আসছিল যে এটার অর্থ কি। তো আমি পিত, পিত অর্থ কি। তো আমি সারা জীবন শুনছি যে পিত্তথলি সবুজ, হয়তো, তো আমি ওইটা সবুজ আনসার করছিলাম, পিত অর্থ হচ্ছে হলুদ। পরে আমি দেখছি যে সাউথ কোরিয়া নর্থ কোরিয়ার ভিতরে ওরা বিভাজন করছে পিত সাগর, ওই পিত সাগরের নাম হচ্ছে হলুদ, ওইটার পানি হলুদ, সেখান থেকে ওর নাম আসে পিত সাগর। যাক, বিষয়টা হচ্ছে এরকম। এইটা হচ্ছে নাম্বারের মার্জিন 48.75। আইবিএতে চান্স পেতে গেলে, আইবিএ পরীক্ষায় চান্স পেতে গেলে গ্যাস ফিল্ডে নাম্বারটা একটু বেশি থাকা লাগে। কারণ হচ্ছে কি, আসলে এখানে তো রিটেন নাই, ভেরি পসিবল রিটেন নাই, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কোথাও বলা নাই যে রিটেন নাই। তাহলে বলা আছে লিখিত পরীক্ষা, লিখিত, যেমন হচ্ছে এখানে আগের সিলটা দেখেন, যে বলা আছে লিখিত পরীক্ষায় 25, লিখিত পরীক্ষায় ম্যাথে 25, ইংলিশে 25, সাধারণ জ্ঞানে 25। তো সবচেয়ে বুদ্ধিমান আমাদের কাজ হবে যে আমি রিটেনের প্রিপারেশন নিয়ে যাবো, দুইটা প্রিপারেশন নিয়ে যাবো, একটা হচ্ছে ম্যাথ আর হচ্ছে ইংলিশ, যাতে যদি দেয়ও আমি যেন আনসার করে আসতে পারি। আর এই জিনিসগুলো ওনারা বলে না যে আসলে আছে নাকি নাই, যখন পরীক্ষা হলে তখন হয়তো আমরা দেখবো যে রিটেন দিয়ে আছে। তো এই জন্য আমরা প্রিপারেশন নিয়ে যাবো, যাতে আমরা সমস্যার ভিতরে না পড়ি। আচ্ছা, এইটা হচ্ছে আহ একটা আমি ছক করছি, সেটা হচ্ছে কি যে প্রশ্ন আসলে কোন কোন জায়গা থেকে আসে। এটা হচ্ছে আমার ইংলিশ ছক। এটা আপনারা যদি একটু ভালো করে দেখেন, দেখবেন যে অনেক জায়গায় কিন্তু ব্ল্যাঙ্ক দেখছেন, মানে খুব কম জায়গায় কিন্তু নাম্বার গুলো আছে। মানে হয়তো 30% জায়গায় হচ্ছে ঘরগুলোতে নাম্বার আছে, বাকিগুলো কিন্তু ডট। ফর এক্সাম্পল, আপনি যদি দেখেন বাপেক্সে যে পরীক্ষা হয়েছিল 27/1/2023-এ, এখানে সিনোনিমি দিছে 5টা, অ্যান্টোনিম দেয় নাই, স্পেলিং দেয় নাই, ইডিয়ম এন্ড ফ্রেজ দেয় নাই, প্রিপোজিশন দিছে 5টা, আর ফিল ইন দ্য গ্যাপ উইথ ওয়ার্ডস এটা দিছে হচ্ছে 5টা, আর ফিল ইন দ্য গ্যাপস উইথ গ্রামার এটা দেয় নাই।
ইরে ডিডক্টর দেয় নাই, আদার্স আর কোনো কিছু দেয় নাই। সো বেসিক্যালি হচ্ছে এরা 3টা প্রশ্ন থেকে 15 নাম্বার আনসার করে দিয়েছে। আবার আপনি দেখেন যেটা করছিল সেটা হচ্ছে কি 5 7 12, ঠিক আছে। সিনোনিম থেকে দিছে 5টা, ওদিক থেকে আপনার হচ্ছে ওয়ার্ড দিছে 7টা, 5 আর 7 12, আর অন্য গ্রামার সাইডটা আর যা কিছু আছে সব মিলে হচ্ছে 13। তো আপনি যদি তিতাস গ্যাসের চ্যাপ্টারটা দেখেন, দেখবেন যে মাত্র 3টা ফেজ থেকে ওনারা প্রশ্ন করছে, আর কোনো ফেজ ওনারা টাচই করে নাই। অ্যান্টোনিম টাচ করে নাই, স্পেলিং টাচ করে নাই, ইডিয়াম ফ্রেজ টাচ করে নাই, প্রিপোজিশন টাচ করে নাই, ফিল ইন দ্য গ্যাপ টাচ করে না, ইরর ডিটেকশন টাচ করে না। তো অন্য পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলো হয় না। বিশেষ পরীক্ষা দেন যে সব পোর্শন থেকে একটা হলো প্রশ্ন করে, ভয়েস থেকে করে, ন্যারেশন থেকে করে, আপনার হচ্ছে কন্ডিশন থেকে করে, সব জায়গা থেকে করে। কিন্তু আইবি এর প্রশ্নের একটা প্যাটার্ন হচ্ছে এটা, যে ওরা হচ্ছে নির্দিষ্ট কিছু প্যাটার্নের উপরে বার প্রশ্ন করে। তো এই যারা হচ্ছে এই প্যাটার্নটা বুঝতে পারবে, ঠিক আছে, তারাই কিন্তু বারবার চাকরিগুলো পাবে। তো জিনিস হচ্ছে এরকম, দেখবেন যে যে ব্যাংকে একবার টিকবে সে ব্যাংকে টিকতে আসছে, কারণ ব্যাংকের প্যাটার্ন হচ্ছে একরকম। মানে লাইকওয়াজ পেট্রো বাংলা যে সার্কুলার যেটা আছে বা আইবে যে পরীক্ষাগুলো নেয়, এদের কিন্তু প্যাটার্নটা একই রকম। যে আপনার প্যাটার্নটা বুঝতে হবে যে আসলে এটা কোথায়টা দিচ্ছে। একটা পরীক্ষা ক্র্যাক করার আগে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি তার প্যাটার্নটা বোঝা। ধরেন আপনি যুদ্ধে গেলেন, ঠিক আছে, যুদ্ধে যাওয়ার সময় আপনার যেটা করতে হবে, আপনার প্রতিপক্ষর স্ট্র্যাটেজি, উইকনেস, স্ট্রেংথ আপনার জানতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু তারা বিট করতে পারবেন না। তো এইটা আসলে জানা জরুরি যে ওরা আসলে প্রশ্ন করে কোন জায়গা থেকে। তো এইটার জন্য আমরা আসলে এই ছকটা বানাইছি। এখানে দেখেন, এখানে তো 10টা 11টা কোম্পানির পরীক্ষার একটা চার্ট দেওয়া আছে। দুইটা কোম্পানি, দুইটাতে পরীক্ষা, একটাতে পরীক্ষা নিচ্ছে হচ্ছে এফডিএস, এছাড়া সব হচ্ছে আইবিএতে নিছে। এবং সবাই দেখেন অধিকাংশ টপিকই তারা কাজ করে নাই। যেমন হচ্ছে একদম লাস্টে বাগড়া 30/3/17 যে পরীক্ষাটা হয়েছিল, এখানে দেখেন সিনোনিম হচ্ছে 5টা, অ্যান্টোনিম নাই, স্পেলিং নাই, ইডিয়ম এন্ড ফ্রেজ নাই, প্রিপোজিশন নাই, ফিল ইন দ্য গ্যাপ উইথ ওয়ার্ডস আছে 6টা, আর ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য গ্রামার আছে 4টা। মোট হচ্ছে 15টা শেষ। আর দেখেন ইরো ডিডাকশন নাই, আদার্স কোনো নাই। সো আমি একটা ক্যালকুলেশন করছি, নিজে দেখেন দেয়া আছে যে টোটাল কোশ্চেন হচ্ছে 121টা, এর ভিতরে ওয়ার্ড রিলেটেড প্রশ্ন হচ্ছে 64টা, মানে 53% হচ্ছে, মানে যতগুলো পরীক্ষা হয়েছে 17 থেকে এই পর্যন্ত, তার ভিতরে 64%, 53% হচ্ছে আমার ওয়ার্ড রিলেটেড প্রশ্নগুলো দিচ্ছে। ঠিক আছে, ওয়ার্ড রিলেটেড প্রশ্নগুলো এটা আইবের একটা অন্যতম ক্যারেক্টারিস্টিক, যেটা হচ্ছে ওরা বারবার ওয়ার্ড রিলেটেড প্রশ্নগুলো বারবার দেয়। ঠিক আছে, এটা একটা কারণ আছে। এটা কারণ হচ্ছে কি আইবি এর ম্যাথ গুলো একটু বড় হয়। আপনি আইবি এর ম্যাথ ইংলিশে হয়, আইবি এর ম্যাথ বড় হয়। আর আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি যে ম্যাথে খুব ভালো, কিন্তু আসলে ইংলিশে যখন ম্যাথ দেয় তখন আর ম্যাথ পারে না। ঠিক আছে, তো এইটার জন্য যেটা করে, মানে টাইমটা যেন উনি যেন ডিপ্রাইভ না হয়, কারণ টাইম তো কম। যেমন 60 নাম্বারের জন্য আপনার টাইম থাকবে 60, মানে প্রত্যেকটা 1 মিনিট করে। তো আপনি যদি একটা ম্যাথ করতে যান, ধরেন অন অ্যাভারেজ আপনার 1.5 মিনিট সময় লাগবে, তার মানে কি আপনার 20টা ম্যাথ করতে কিন্তু আপনার 30 মিনিট চলে গেল। তাহলে কি আপনার একটা কনসেনসাসে আসতে হবে যে ঠিক আছে আমি একটা মিটিগেশনে আসবো, যে আমি যে ওয়ার্ড পারবে তার 10 সেকেন্ড লাগবে ওয়ার্ড ট্রান্সফার করতে। তার মানে কি কেউ যদি বাসাবাদে ওয়ার্ড তার ভালো থাকে এবং ওয়ার্ডগুলো কমন আসে কি একটা বই আছে, ওই বই থেকে ওয়ার্ডগুলো বারবার দেয়, রিপিটেটিভ ওয়ার্ডগুলো দেয়। তো হয় কি 5 6 4, তার মানে কি 11 নাম্বার আনসার করতে তার সময় লাগবে হাইয়েস্ট 110 সেকেন্ড, মানে 2 মিনিট। আর বাকিগুলো সে ধীরে সুস্থ করতে যেন পারে, এটার জন্য হচ্ছে এই প্রসিডিউরটা ফলো করে। এটা হচ্ছে ইংলিশের প্যাটার্নের ক্ষেত্রে এইটা। আর দেখেন সেকেন্ড যে প্যাটার্ন, এটা হচ্ছে ম্যাথের প্যাটার্নটা একটু দেখেন। ম্যাথের প্যাটার্নটা কিন্তু একটু ভিন্ন। ম্যাথের প্যাটার্নটা যেটা করছে সেটা হচ্ছে কি, যেমন হচ্ছে পার্সেন্টেজ, কিছু অধ্যায় থেকে ওরা সবসময় প্রশ্ন করে। যেমন দেখবেন যে পার্সেন্টেজ, প্রথম যে অধ্যায়টা আছে পার্সেন্টেজ আর হচ্ছে প্রফিট লস, এখান থেকে ওরা সবসময় প্রশ্ন করে। ঠিক আছে, পার্সেন্টেজ, প্রফিট লস, রেশিও, তারপর হচ্ছে ট্রেন স্পিড, ডিস্টেন্স, এগুলো হচ্ছে ওদের প্রিয় টপিক। ঠিক আছে, এখান থেকে ওরা বারবার প্রশ্ন করে। আর অ্যাভারেজ অ্যান্ড এজ থেকে ওরা বারবার প্রশ্ন করে। তারপর দেখতেছেন যে অনেক জায়গায় কিন্তু একদম ফাঁকা, যেমন অ্যানালিটিক্যাল পার্ট, বাপেক্সে খালি একবার আসছে অ্যানালিটিক্যাল 5বার। আইবের এমবিএ পরীক্ষা হচ্ছে ওরা অ্যানালিটিক্যাল এই পার্টটা নেয়। ঠিক আছে, এছাড়া আর কোথাও কিন্তু অ্যানালিটিক্যাল পার্ট নাই, কোথাও দেয় নাই। আর হচ্ছে আপনার হচ্ছে ইন্টারেস্টের যে অঙ্ক, ঠিক আছে, পি ইজ ইকুয়াল টু আইএনআর, এই যে অঙ্কগুলো আছে। সো আলটিমেটলি এখান থেকেও কিন্তু মাত্র একটা প্রশ্ন আসছে লাস্ট 2017 থেকে এই পর্যন্ত, মাত্র একটা প্রশ্ন আসছে, সেটা তাও কোথাও জিডিসিএল আসছে 26/11/2021 আসছে একটাই প্রশ্ন। আবার দেখেন প্রবাবিলিটি কিন্তু না আসে না বললেই হয়, একটা একটা করে আসে। ঠিক আছে, আবার হচ্ছে পারমুটেশন, কম্বিনেশন এন্ড ভেন, এই 3টা অধ্যায় থেকে পুরো 7 বছরে প্রশ্ন আসে একটা। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আইবি প্রশ্নটা অ্যানালাইজ করা দরকার যে আসলে কোথা থেকে প্রশ্নগুলো আসে। আর প্রশ্ন বেসিক্যালি বেশি আছে ওদের হচ্ছে একটা পার্ট আছে অ্যালজেব্রা পার্ট থেকে ওরা হচ্ছে বেশি বেশি প্রশ্ন করে। অ্যালজেব্রা পার্টের প্রশ্নটা কিরকম হয়, ধরুন হচ্ছে আপনাকে এরকম যে নিচের
একটা সংখ্যা দেওয়া আছে, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে না, অথবা আপনাকে বীজগণিত ক্যালকুলেশন করতে দিবে, বা আপনাকে রেঞ্জ বের করতে বলবে যে নিচের কোনটা বড় নিচের কোনটা ছোট, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এক্স এর মান বের করতে বলবে। এই যে এইগুলো থেকে বেশি প্রশ্ন আসে। এটা দেওয়ার কারণ কি, যাতে আপনার সময়টা লাগে, আপনি সময় নষ্ট করেন। ফর এক্সাম্পল, আপনাকে যদি একটা সিম্পল অঙ্ক দেওয়া হয়, বরং মিডল টার্ম ব্রেকের মধ্যে অঙ্ক দেওয়া হয়, ঠিক আছে, একটু ঘুরায় মিডল টার্ম ব্রেক দিল, তো আপনি কি করবেন, ওইটা নিয়ে অনেক সময় নষ্ট করবেন। তো ওরা এটা চায় যে আপনি যেন সময় নষ্ট করেন। সময় নষ্ট করা মানে হচ্ছে আপনাকে পরীক্ষা থেকে বাদ দেওয়া যাবে, মানে ওদের টার্গেট হচ্ছে পরীক্ষা থেকে বাদ দেওয়া। যত তাড়াতাড়ি বাদ দেওয়া তত তাড়াতাড়ি ভালো। তো হ্যাঁ, লিটন ভাই শোনা যাচ্ছে না? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে আপনাকে, বলুন। হ্যাঁ, আচ্ছা। তো এইটা হচ্ছে আমাদের ম্যাথের প্যান। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, ওরা যেখান থেকে ম্যাথটা দেয় সেখান থেকে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্টলি ম্যাথ গুলো প্র্যাকটিস করতে হবে। ধরো আপনি ম্যাথের আপনার বেসিক অনেক ভালো, ঠিক আছে, আপনি ম্যাথ অনেক পারেন, আপনি ম্যাথ প্র্যাকটিস করবেন না, আপনি পরীক্ষা হলে কিছুই পারবেন না, ঠিক আছে। কারণ পরীক্ষা হলে আমাদের মাথা কাজ করে না, পরীক্ষা হলে শর্ট রুল কাজ করে না, পরীক্ষা হলে আমাদের মাথা ঠিক মতো কাজ করে না। এটা এটা সবচেয়ে বেশি হয় দেখবেন বিশেষ পরীক্ষা। বিশেষ পরীক্ষা দেখবেন যে আপনি একজন অনেক পারে কিন্তু 110 বা 115 উঠাতে পারতেছেন না, কিন্তু পরীক্ষা হল থেকে বেরোনোর পরে মনে হয় যে এটা আনসার, এটা আনসার, এটা। এটা কারণ হচ্ছে যে বিসিএস আসলে অনেক সাবজেক্টের উপর পরীক্ষা, তখন মাথা আসলে ডিফারেন্ট গিয়ারে কাজ করে। বাংলার জন্য একটা গিয়ার কাজ করে, ইংলিশের জন্য একটা গিয়ার কাজ করে, ম্যাথের জন্য একটা গিয়ার কাজ করে। তো বারবার গিয়ার শিফট জন্য ব্রেন ঠিকমতো অ্যাকুমুলেট করতে পারে না। আপনি কোনো মতো ওখানে আনসার করে আসতে পারবেন না। খুব রেয়ার কেস যে আপনি কোনো প্র্যাকটিস করেন না, আপনি আনসার করে আসতে পারছেন, এরকম খুব রেয়ার। অ্যাটলিস্ট আপনার প্রতিদিন 10টা অঙ্ক প্র্যাকটিস করতে হবে, যে যাই হোক আমার মাথা যেন ঠিকঠাক থাকে। তো এখানে দেখেন আমরা চেষ্টা যেটা করবো সেটা হচ্ছে কি, যেখান থেকে অঙ্ক একদম আসে না, যেমন হচ্ছে প্রবাবিলিটি, তারপর হচ্ছে পারমুটেশন কম্বিনেশন ভেন, এখান থেকে একটা করে আসে। তো আমার এই অধ্যায়গুলোতে প্রেশার নেওয়ার কিছু নেই। আমি যেটা করবো এখান থেকে বেসিকলি, আমি যেটা করবো সেটা এখান থেকে আমি সূত্রগুলো দেখে রাখবো, ঠিক আছে। পারমুটেশন কম্বিনেশন বেসিক সূত্রটা আমি দেখে রাখবো, যাতে অঙ্ক বেসিক দিলে আমি না, মানে আমার জন্য না পারা আসে, ঠিক আছে। কিন্তু আমি ওগুলো এত বেশি ফোকাস দিব না। আমার একটা বন্ধু ছিল, সে হচ্ছে কি সবসময় আমি দেখতাম যে পারমুটেশন কম্বিনেশন অঙ্ক করতো, ঠিক আছে, সবসময় পারমুটেশন কম্বিনেশন ভেন চিত্রের অঙ্ক করতো। তো ওটা করতে করতে ও আসলে ওই দুইটা সাবজেক্ট এক্সপার্ট হয়ে গেছে, কিন্তু নর্মাল অঙ্ক পারে না, যেমন হচ্ছে বোটের অঙ্ক পারে না, বা সাপোজ মনে করে রেশিওর অঙ্ক পারে না, কিন্তু ও করে পারমুটেশন কম্বিনেশন ভেনের অঙ্ক। আলটিমেটলি ও কিন্তু চাকরিটা হচ্ছে না। কিন্তু আমি এর থেকে লেস ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দেখছি যারা কি করছে, প্রত্যেকটা অধ্যায়ে দেখছে কোথা থেকে প্রশ্নগুলো এক্স্যাক্টলি আসে, সেটা ভালো ভালো প্র্যাকটিস করছে, ওখান থেকে আসে তারা ওখান থেকে আনসার করছে। তো আমাদের টার্গেট হচ্ছে কি টেকা ভাই, আমরা যদি এখন শিখতে যাই, শিখতে কিন্তু অনেক সময় লাগবে। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে বাংলাতে হচ্ছে ওদের সবচেয়ে ভ্যারাইটি প্রশ্ন করে দেখেন বাংলাতে, ঠিক আছে। বাংলাতে এটা হচ্ছে লাস্ট 10 বছরের প্রশ্ন। তো বাংলাতে ওরা একটা কাজ যেটা করে সেটা হচ্ছে কি, সাহিত্য থেকে প্রশ্ন করে। দেখেন ইংলিশে কিন্তু, ইংলিশে আমরা যখন প্রথমে দেখছি, ইংলিশে কিন্তু সাহিত্য থেকে প্রশ্ন করে না। আমার জানা মতে আমি লাস্ট কয়েক বছরে যে আইবিএ পরীক্ষা আছে, একটাই সাহিত্যের প্রশ্ন পাইছি, সেটা হচ্ছে কি, খুব সম্ভবত কোন একটা জায়গায় বিসিক বা এবং কোন জায়গায় পরীক্ষা দিয়েছিল যে শেক্সপিয়ারের জন্মসাল কত, 1664 এই জন্মসাল, এটা চাইছিল। এছাড়া আমি কখনো দেখিনি সাহিত্য নিয়ে প্রশ্ন করে, কিন্তু এদের এখানে সাহিত্য নিয়ে প্রশ্ন করে। আপনি যদি দেখেন যে ওই যে পিজিসিএল, আমাদের হেডফোনটা অন, রাফি ইসলাম ভাই, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো দেখেন পিজিসিএল এ, তারপর হচ্ছে বিজিএফসিএল এ আর কর্ণফুলীতে, এখানে কিন্তু হচ্ছে আপনার সাহিত্য থেকে প্রশ্ন আসে, ভালোই প্রশ্ন আসে, দুইটা তিনটা একটা আসছে। আবার এদিক থেকে জিটিসিএল এ প্রশ্ন আসে, 18 সালে সাহিত্য থেকে 3টা প্রশ্ন আসে। তবে সুবিধার কথা হচ্ছে ওরা খুব স্পেসিফিক জায়গা থেকে প্রশ্ন করে, মানে আপনার বিশেষ যেরকম সব পড়া লাগে সাহিত্য, ওদের আসলে এরকম না, ওরা খুব স্পেসিফিক জায়গা থেকে প্রশ্ন করে। রবীন্দ্রনাথ, শওকত ওসমান, তারপর হচ্ছে মীর মোশাররফ হোসেন, এবং এমন প্রশ্ন করে যে প্রশ্নগুলো সোজা, আপনার কোনো চিন্তা করা না লাগে। আর ওরা বেসিকলি পেশার দেয় যে জায়গাটায়, সে দেখে প্রথম যেগুলোতে এক কথা প্রকাশ দেয় বারবার, বাগধারা দেয়, শব্দার্থ দেয়, এটা হচ্ছে ওদের পিওর টপিক, ঠিক আছে। শব্দ রিলেটেড যেগুলো আছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে ওদের মানে সবচেয়ে মজার টপিক হচ্ছে, ওরা এগুলো করে মজা পায়। যেমন হচ্ছে বানান শুদ্ধ, আপনারা উপরে গুলো খালি দেখেন, উপরে 6টা টপিক দেয়, এক কথা প্রকাশ, বাগধারা, শব্দার্থ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, আর হচ্ছে বানান শুদ্ধ। এইগুলো থেকে ওরা কন্টিনিউসলি প্রশ্ন করে। কিন্তু দেখেন সমাজ থেকে কোনো প্রশ্ন করে নাই, কারক থেকে করে নাই, কাল থেকে করে নাই, পদ থেকে একবার করছিল, তাও আপনি না পড়লেও পারবেন যে স্বয়ং কোন পদ, হ্যাঁ বিশেষ্য পদ এরকম। তারপর হচ্ছে আপনার
এরকম। কিন্তু দেখেন ওরা প্রশ্ন বেসিক্যালি করে শব্দ রিলেটেড যে কটা আছে, এক কথা প্রকাশ, বাগধারা, শব্দার্থ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বানান সূত্র। আমি যেটা পরীক্ষা দিচ্ছিলাম তিতার কাছে, দেখেন ওখানে কি প্রশ্নটা করছে, ওখানে এক কথায় প্রকাশ দিচ্ছে একটা, বাগধারা দিচ্ছে একটা, শব্দ তো দিয়ে রাখছে পাঁচটা। ঠিক আছে, কিরিট অর্থ কি, অমিত অর্থ কি, তারপর হচ্ছে আহ, এই সমুদ্রে এটা অর্থ কি, আর বানান সূত্র দিয়ে রাখছে তিনটা। তার মানে কি 10টার ভিতরে আমরা 10টাই দিছে হচ্ছে শব্দের ভিতরে। দেখেন আমরা কিন্তু অন্য কোনো টপিক থেকে ওরা প্রশ্ন কাজই করে না, সন্ধি থেকে কোনো প্রশ্ন নাই, উপসর্গ থেকে কোনো প্রশ্ন নাই, সমাজ থেকে প্রশ্ন নাই, কারক থেকে প্রশ্ন নাই, কাল থেকে প্রশ্ন নাই, পদ থেকে প্রশ্ন নাই, কোথা থেকে কোনো প্রশ্ন নাই, সব হচ্ছে উপর থেকে। আবার দেখেন বাকরাবাদ 2017 সালে যে প্রশ্ন করছিল, একই প্যাটার্ন। তো আপনারা দেখবেন যে আইবি একটা প্যাটার্ন ফলো করে। ঠিক আছে, তো আপনি যত তাড়াতাড়ি প্যাটার্ন বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনি পরীক্ষা সাকসিড হবেন। ঠিক আছে, আহ, এটা একটা রুলস, যে কোনো পরীক্ষা আপনি প্যাটার্ন বুঝতে হবে যে ওরা আসলে চাচ্ছে কি বা কোন জায়গা থেকে প্রশ্ন করছে। তো এই জন্য হচ্ছে আমরা যেটা করছি সেটা হচ্ছে কি, যে চ্যাপ্টার গুলোতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আমরা সেই চ্যাপ্টার গুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো। ঠিক আছে, এবং যে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না সেগুলোকে আমরা খালি বেসিক গুলো শিখবো। ঠিক আছে, এমন খালি জাস্ট বেসিক গুলো শিখবো যাতে আমার ঝামেলা, মানে আমি যেন না আটকাই, কারণ এখানে তো নাম্বারে অনেক বড় হিসাব থাকে। ঠিক আছে, এই জিনিসটা আমরা করে রাখছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা দেখতে পারেন। এটা আমরা গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা নিজেরা চাইলে দেখবেন পরে, সমস্যা নেই। আচ্ছা, এবার দেখেন ইংলিশ আসলে টপিকটা আসে কোন জায়গা থেকে। ইংলিশের আহ, ইংলিশে প্রথম কথা হচ্ছে ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন আসে না। ঠিক আছে, এটা আপনার পড়া দরকার নেই লিটারেচার, আপনি অন্য পরীক্ষার জন্য পড়েন, আইবের জন্য পড়া দরকার নাই। ওদের প্রথম অস্ত্র হচ্ছে ভোকাবুলারি, এবং আমি দেখছি যে 6-7 ভোকাবুলারি যদি পড়া যায়, 600 থেকে 700 ভোকাবুলারি পড়া যায়, তাহলে এর বাইরে আসলে কোনো আর কোনো ভোকাবুলারি নাই। ঠিক আছে, এটা মোটামুটি কমপ্লিট। আর স্পেলিং আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এবং তার আরেকটা ফেভারিট টপিক হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভাব দিয়ে ওরা বিভিন্ন রকম প্রশ্ন করে, যেমন পুট অন, পুট অফ, তারপরে ব্লো অন, ব্লো অফ, ব্লো আউট, এরকম বিভিন্ন জায়গা থেকে ওরা প্রশ্ন করে। ইডিয়ম ফ্রেজটা ওরা একটু অ্যাবনর্মাল ইডিয়ম ফ্রেজ দেয়। ঠিক আছে, ইডিয়ম মানে নর্মাল দিবে না আপনাকে, যে বাই অ্যান্ড লার্জ এরকম সোজা দিবে না, বা বাই দা ওয়ে এরকম সোজাগুলো আপনাকে দিবে না, আপনাকে একটু ক্রিটিক্যাল গুলো দেয়। তো সব এটা ক্রিটিক্যাল হয়ে আমরা মোটামুটি ধরা যায়। ঠিক আছে, ওরা যেটা দেয় মোটামুটি ধরা যায়, যেমন বুল মার্কেট। আর সিমিলার গুলো দেওয়ার ট্রাই করে, যেমন হচ্ছে বুল মার্কেট, স্টক মার্কেট, তারপর হচ্ছে আরো যে মানে মার্কেট রিলেটেড যা আছে ওগুলো একসাথে দিয়ে দেয়, যে আপনি আসলে জানেন কিনা। বা আপনার হচ্ছে গাড়ি রিলেটেড যেগুলো আছে, ব্যাক সিট, ফ্রন্ট সিট, ইন এ মিডল সিট, এই প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ আছে। এই কনফিউশন যেগুলো আছে এই সেগুলো এখানে দেয়। আর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মাঝে মাঝে পড়ে, বাট ওইটা হচ্ছে ওয়ার্ড পড়লে এটা কভার হয়ে যায়, যদি কেউ ভূগোলে ঠিক মতো পড়ে তাহলে এটা কভার হয়ে যায়। সো আমরা যেটা করছি সেটা হচ্ছে কি, যে এত ইংলিশ পড়তে গেলে আপনার মাথায় প্রেশার পড়ে যাবে। এই জন্য আমরা এই কোর্সে আমরা যেটা করছি যে 600 থেকে 700 আমরা সিলেক্ট করছি, যে আসলে কোন 600 থেকে 700 আমরা পড়বো। এবং খালি পড়লে হবে না, ওইটাকে আমরা ইউটিলাইজেশনে আনবো। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন ধরেন আপনি একটা ওয়ার্ড পড়লেন, অ্যাকুমেন্ট একটা ওয়ার্ড পড়লেন। ঠিক আছে, আমরা নর্মালি কি করি, অ্যাকুমেন্ট পড়লে আমরা বাংলা করি অ্যাকুমেন্ট মানে হচ্ছে বিচক্ষণতা, বা আমরা সর্বোচ্চ সিনোনিম অ্যান্টোনিম করি, যে অ্যাকুমেন্ট সিনোনিম হচ্ছে শিউডনেস, আর অ্যাকুমেন্টের বিপরীত শব্দ হচ্ছে বোকা, নির্বুদ্ধিতা, এরকম এইটা পড়ি। আমরা কখনো এটা সেন্টেন্স ইউজ করে না। আর আইবি ঠিক এই জায়গাটা হিটটা করে, যে ওরা দেয় সেন্টেন্স। ঠিক আছে, সেন্টেন্স দিবে আপনাকে, আর কথা হচ্ছে কি আপনাকে যখন ওয়ার্ড আলাদা করে দিবে, আপনাকে এমন কনফিউজিং ওয়ার্ড দিবে তখন আপনার মনে হয় যে 4টাই অপশন বা 5টাই অপশন এরকম মনে হয়। তো এই জন্য হচ্ছে আমাদের এই 600 ওয়ার্ড আমরা পড়বো, এমন ভাবে পড়বো, এই যে আমি যে একটা এক্সাম্পল দিচ্ছি, যে এই এক্সাম্পল আমরা পড়বো, প্রথমে ওয়ার্ডটার মানে আমরা ইংলিশে শিখবো, আমরা বাংলায় শিখবো না। কারণ হচ্ছে কি, মানে ইংলিশকে তো ইংলিশ দিয়ে ক্র্যাক করতে হবে। ঠিক আছে, ইংলিশকে আপনি মানে বাংলা দিয়ে বুঝতে গেলে সমস্যা, ইংলিশটা তো ইংলিশ দিয়েই বুঝতে হবে। আর এটা করলে আপনার একটা সুবিধা আছে, আপনার আপনি যখন নতুন কিছু অ্যাডাপ্ট করবেন তখন আপনি এটা বেটারের দিকে যাবেন, মানে খারাপের দিকে যাবেন না, বেটারের দিকে যাবেন। তো আমরা যেটা করবো, একটা ওয়ার্ড করব, এটা অর্থ আমরা ইংলিশে বোঝার ট্রাই করব, এবং এটা সিনোনিম আপনার মুখস্থ রাখার দরকার নেই। ঠিক আছে, কারণ সিনোনিম অনেক আছে, এত মুখস্থ রাখার দরকার নেই। আপনি দেখবেন যেটা কমন, যে ঠিক আছে এটার সাথে একটা কমন আমি আগে থেকে জানি, সেটা মাথায় রাখবেন, ওটা হচ্ছে ওটা কন্টিনিউ করবেন। আর দুটা এক্সাম্পল শিখবেন সহজ থেকে। ঠিক আছে, দেখেন আমি অ্যাকুইপমেন্ট দিয়ে দুটো এক্সাম্পল দিচ্ছি, যে হার্ড পলিটিক্যাল অ্যাকুইপমেন্ট ওন হার্ড দ্য ইলেকশন, আর গাইস আপ অ্যাট আবার্ন রেভ অ্যাবাউট হিজ ইন্টেলিজেন্স, হিজ ফুটবল অ্যাকুইপমেন্ট অ্যান্ড হিজ ওয়ার্ক থিক্স। এটা হচ্ছে আমি একটা এক্সাম্পল নিচ্ছি হচ্ছে মেরিয়াম ওয়েবস্টার, একটা আপনার হচ্ছে ডিকশনারি আছে, খুব ফ্যান্টাস্টিক একটা ডিকশনারি। এটা আপনারা সময় পেলে অবশ্যই পড়বেন। একটা ওয়ার্ড সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর সিনোনিম দেখাবে, অ্যান্টোনিম দেখাবে, এবং হচ্ছে কোথায় কোথায় এই শব্দগুলো ব্যবহার হয়েছে, কোন কোন সেন্টেন্সে, এরকম 5টা সেন্টেন্সে এক্সাম্পল ওরা দিবে। তো আমরা এটা আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ, বুঝছেন, পিডিএফ আকারে দিয়ে দিব, যাতে আপনারা তাড়াতাড়ি করে শেষ করে দিতে পারেন।
আর হচ্ছে গ্রামারের জন্য, ইংলিশের জন্য দুইটা বই কম্পালসরি আপনারা পড়বেন, মানে এটার কোনো বিকল্প নাই। প্রথম বই যেটা, সেটা হচ্ছে যে আপনার ওয়ার্ড স্মার্ট, এটা আপনার পড়া লাগবে। আচ্ছা, ওয়ার্ড স্মার্টে কিন্তু দুইটা পার্ট আছে, এবং অনেকে কিন্তু ওয়ার্ড স্মার্ট, আমি এরকম দেখছি যে প্রথমে ওয়ার্ড স্মার্ট প্রথম পৃষ্ঠা থেকে পড়া শুরু করছে। বিষয়টা কিন্তু ওয়ার্ড স্মার্ট কিন্তু প্রথম পৃষ্ঠা পড়ার কিছু নাই, ওটা 30-40 পৃষ্ঠা পরের থেকে শুরু হয়েছে। তো আপনারা যখন ওয়ার্ড স্মার্ট পড়বেন, এটা একটা আমরা দিয়ে দেবো যে ওয়ার্ড স্মার্ট আসলে কিভাবে পড়তে হবে। ওয়ার্ড স্মার্ট টু আপনার পড়া দরকার নেই, ওটার ভিতরে কিন্তু দুইটা পার্ট থাকে, ওয়ার্ড স্মার্ট ওয়ান, ওয়ার্ড স্মার্ট টু। আমাদের চাকরি পরীক্ষার প্রশ্নগুলো মূলত ওয়ার্ড স্মার্ট ওয়ান থেকে আসে। আর ওয়ার্ড স্মার্ট টু হচ্ছে আপনি যখন আপনার রিটেন স্কিল খুব হাই করতে চাইবেন, তখন হচ্ছে ওয়ার্ড স্মার্ট টু পড়বে, এর আগে পড়া দরকার নেই, নাহলে সাপে বড় হবে, আপনি উল্টাটা হবে, মানে আপনি এতগুলো মুখস্থ করতে মনে রাখতে পারবেন না, ইউটিলাইজেশনে আসতে পারবেন না। সো ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ওয়ার্ড স্মার্ট ওয়ানটা আমার খুব ভালোভাবে কম্পিটেন্ট করতে হবে। আর টোফেলে রুলসে আপনি আইবিএ যত প্রশ্ন দেখেন, আইবিএর আপনি বিবিএ বলেন, এমবিএ বলেন, যা আপনি এটা টোফেলের বাইরে কোনো প্রশ্ন করে না। টোফেল হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, এই জন্য ওরা স্ট্যান্ডার্ড ফলো করে এই প্রশ্নটা করতো। টোফেলে অনেকগুলোর ভিতরে আমাদেরকে হাইস্ট করতে 120 থেকে 150টা। কিন্তু টোফেলের বইতে একটা সমস্যা যেটা, সেটা হচ্ছে কি, টোফেলের বইটা স্ক্যাটার্ড একটা বই। স্ক্যাটার্ড কি, মানে আমাদের মাতৃভাষা তো আসলে বাংলা, বাংলা ইংলিশ না। এটার জন্য যেটা হয় সেটা হচ্ছে কি, যে আমরা আসলে বুঝতে পারি না যে বইটা আমরা আসলে কিভাবে পড়বো। তো এই বই না পড়ার কারণে অনেকে বইটা কিনে কিন্তু বইটা পড়া শেষ করে না। তো কিন্তু আলটিমেটলি কি, আলটিমেটলি কিন্তু আমার 100 থেকে 150টা রুলস পড়লে কিন্তু সবকিছু হয়ে যায়, কিন্তু এটা আমরা করতে পারতেছি না। এটাও আমরা আপনাকে প্রোভাইড করার ট্রাই করবো ইনশাল্লাহ, যে কোন 120 থেকে 150 রুল, আর কোন 600 থেকে 700 রুল। আর ম্যাথের যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে, দেখেন এটা একটা গ্লান্স আপনারা দেখবেন। প্রথম কথা হচ্ছে কোনটা করা লাগবে, বাদ দেবো কি আমরা, বাদ দেবো হচ্ছে জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি। জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি কোনো প্রশ্ন করে না, ঠিক আছে। জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি কোনো প্রশ্ন করে না, এরপরও আমরা বেসিক গুলো মনে রাখি, ঠিক আছে। সূত্রগুলো দিলে আপনি ম্যাথ করে আসতে পারবেন। আর দেখেন যে লালগুলো আছে, এই লাল, এগুলো হচ্ছে আমরা খুব ভালো করে শিখবো হচ্ছে না পার্সেন্টেজ, তারপর হচ্ছে যে ফ্র্যাকশন, আর হচ্ছে একটা এলিগেশন, এলিগেশন এন্ড মিক্সচার। এই চারটা অধ্যায় যদি কেউ পারে, সে এই চারটা অধ্যায় সব অঙ্গ করতে পারবে। আমার বিয়েতে আসে যে সবসময় ও একটা পসিবিলিটির অঙ্গ করতো, সেটা হচ্ছে আপনার এলিগেশন। এলিগেশন দিয়ে সব অঙ্গ করতে পারতো, মিক্সচার দিয়ে সব অঙ্গ করতে পারতো। এটা আমি করতে পারতাম না, ও করতে পারতো, ঠিক আছে। তো ও বুঝতো যে আসলে কোন জায়গাতে এই জিনিসটা কাজ করে। তো আমরা এই জিনিসটা ইনস্টিল করতে পারি যে চারটা অধ্যায় যেন, 4টা থেকে 5টা অধ্যায় আপনাদের খুব স্ট্রং হন, যেখান থেকে প্রশ্ন দিন আপনারা পারেন, এই স্টাইলে আপনাদেরকে আমরা পড়ানোর ট্রাই করবো। আর ম্যাথের বই যেটা, ম্যাথের আসলে কোনো বই নাই। ম্যাথের হচ্ছে আপনি গেলে সূত্রগুলো দেখবেন, আর আপনার কাছে যে বইটাই আছে, যে বই থাকুক সেটা থেকে ইয়ে করবেন, প্র্যাকটিস করবেন। ধরেন আপনার কাছে খাইরুল স্যারের সমস্যা না, সব স্যারের বইতে বেসিক জিনিস দেওয়া আছে, তো ওইটা আপনারা ওখান থেকে ম্যাথটা প্র্যাকটিস করবেন। এই যে সাধারণ জ্ঞান, ঠিক আছে, দেখেন সাধারণ জ্ঞানে কিন্তু এটা খুব স্পেসিফিক প্রশ্ন করে, ঠিক আছে। আপনাকে আমরা যে প্যাটার্নটা দিচ্ছি, দেখেন এর ভিতরে আইবি প্রশ্ন করে, আইবি এর প্রশ্ন সবসময় আপনার রিসেন্টের উপর প্রশ্ন করে, সাম্প্রতিকের গত 3 থেকে 4 মাসের প্রশ্নের আপনি যদি খুব ভালো করে পড়েন, আপনারা কোনো কিছু পড়া লাগবে না, কারণ ওরা সাম্প্রতিক থেকে প্রশ্ন করে। যেমন আমরা যখন পরীক্ষাতে জিজ্ঞেসছিলাম, একটা প্রশ্ন হচ্ছিল যে বাংলাদেশ চায়নাকে কত কোটি ডলার লোন দিচ্ছিল, এটা কিন্তু খুব সাম্প্রতিক প্রশ্ন, যে কটা প্রশ্ন খুবই সাম্প্রতিক প্রশ্ন। এরপর আমরা যেন ঝামেলার ভিতরে না পড়ি, যদি প্রশ্ন দিয়ে বসে, এই কারণে আমরা এই আলাদা চ্যাপ্টার গুলো আলাদা করছি। এর ভিতরে লাল যেগুলো করছি, এটা হচ্ছে পরীক্ষার আগের রাতে আপনি পড়ে যাবেন, ঠিক আছে। পরীক্ষার আগের রাতে আপনি এই কটা জিনিস দেখে যাবেন। আমি যেহেতু নাইম স্যারের বই পড়ছি, এই জন্য হচ্ছে নাইম স্যারের বইয়ের স্টাইল হচ্ছে আমি সাজাইছি, আপনি যে কোনো বই থেকে এটা পড়বেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি আপনার কাছে যে সিরিজের বই আছে, আপনি সেই সিরিজের বই থেকেই অধ্যায়গুলো পড়বেন, ঠিক আছে। এটা কোনো সমস্যা নেই। যেমন হচ্ছে আইবের একটা আপনার মানে খুব একটা পছন্দের টপিক হচ্ছে ইউএন অ্যান্ড ইটস অর্গান, ঠিক আছে। এখান থেকে ওরা সবসময় দেখি প্রশ্ন করে, যেমন হচ্ছে ইউএনডিপির সদর দপ্তর কোথায়, ইউএনডিপির মেম্বার কত, ওআইসি, তারপর হচ্ছে যেহেতু এটা জ্বালানি মিনিস্ট্রির আন্ডারে, এই জন্য ওপেক থেকে প্রশ্ন করে, ঠিক আছে। ওপেক থেকে বারবার প্রশ্ন করে, ওপেককে কে ছাড়ছে, ওপেকে কে ঢুকছে, ওপেকে কোথায় রাজধানী ছিল, ওপেক কেন হয়েছে, এই রিলেটেড প্রশ্নগুলো বারবার করে। তো এই যে লাল কালার যেগুলো আছে, ধরেন আপনার পড়ার সময় নেই, আপনি পড়তে পারছেন না, আপনি লালগুলো পড়বেন, ঠিক আছে। এই লালগুলো পড়ে যাবেন ইনশাল্লাহ। আর হচ্ছে সাম্প্রতিকটা পেয়ে যাবেন। আমাদের হচ্ছে
সাধারণ জ্ঞানের শীট করা আছে, এটা আমরা অলরেডি আপনাদের দিয়ে দিব। আপনারা খুব সুন্দর করে সাজানো আছে, এই জিনিসটা আপনারা এটা করে নিন, এটা কোনো সমস্যা হবে না। আর হচ্ছে বাংলাতে যেটা হয় সেটা হচ্ছে বাংলা সাহিত্য থেকে, মানে বাংলায় ওরা খুব স্পেসিফিক প্রশ্ন করে, ওরা কিন্তু ফুল সিলেবাস থেকে প্রশ্ন করে না। কারণ বিষয়টা হচ্ছে কি, আইবিএ যে স্যাররা আছে, স্যাররা কিন্তু বাংলার কোনো স্যার নাই, ওনারা তোমার ভিতর থেকে প্রশ্ন করে। তো ওনারা যেটা করে খুব স্পেসিফিক জায়গা থেকে প্রশ্ন করে। যেমন হচ্ছে দেখেন, আমি যে লাল দাগ গুলো দিচ্ছি, আপনি খালি লাল দাগ গুলো পড়লে সব কম হবেন। ঠিক আছে, দেখেন আপনি বাংলা সাহিত্য উদ্ভব ও বিকাশের ইতিহাস, ঠিক আছে, এইটা হচ্ছে কি আদি যুগ যেটা আছে, আদি যুগটা আপনি পড়লেন যে বাংলা শব্দের উত্থাপন কোথা থেকে হয়েছে, আধুনিক যুগে যে কবিগুলো আছে এই প্রশ্নগুলো বারবার দেয়। যেমন হচ্ছে আহ, আহ, কাদো নদী কাদো কে লিখছে, এবং প্রশ্নগুলো খুব সোজা দেয়, মানে বিসিএস যেরকম একটু ঘুরায় পেঁচায় প্রশ্ন দেয় না, এরকম ঘুরায় পেঁচায় প্রশ্ন করে না। মানে আসান হাবিবের সবচেয়ে কমন যে উপন্যাস, সেটা দিয়ে বলবে এটা কে লিখছে, ঠিক আছে, এরকম প্রশ্ন দেয়। এটা চিন্তা করার কিছু নেই, কিন্তু গ্রামারটা একটু ওরা ঘোরাফেরাই করে। ঠিক আছে, গ্রামারে যেমন সমার্থক শব্দ, বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দের বিশিষ্ট অর্থ, সমচরিত শব্দ, এটার জন্য বাংলার জন্য আপনাদের 9-10-এর পুরাতন বইটা, ঠিক আছে, নতুন বই না, পুরাতন বইটা আপনারা খুব ভালো করে পড়বেন, মুখস্থ করে ফেলবেন। মুখস্থ না মানে বুঝে আপনারা সর্বোচ্চ লেভেলে যাবেন। আর হচ্ছে যে বইটা আপনার কাছে আছে, ঠিক আছে, শিকরে মহসিনা নাজিলা ম্যাডামের বই যদি থাকে, বা আপনার কাছে যেটা আছে অবদুত মফিজুল স্যারের বই যদি থাকে, যেটা থাকে সবকটা একই রকম দিয়ে আছে, সেখান থেকে আপনারা এই টপিকগুলো খালি লাল, যখন আপনার কাছে হাতের সময় নেই, আপনি পড়তে ইচ্ছা করছেন না, খালি লাল টপিকগুলো পড়ে যাবেন, এখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন পাবেন। ঠিক আছে, আমরা আসলে অনেক রিসার্চ করছি বেসিকলি আসলে প্রশ্নটা কোথা থেকে করে। যেহেতু আমি অনেকবার পরীক্ষা দিচ্ছি, আমার প্রিপারেশন ছিল চাইবে কেন্দ্রিক, সো আলটিমেটলি এটা নিয়ে মোটামুটি জ্ঞান আছে যে আসলে কি করা যায় না করা যায়। আর আইবিএতে যদিও এখন বলা নাই, এইবারে যে মার্ক ডিস্ট্রিবিউশনে কোথাও বলা নাই যে রিটার্ন পরীক্ষা হবে নাকি হবে না, ঠিক আছে, খালি বলা আছে লিখিত পরীক্ষা 25-25-25-25। তারপরে আমার মনে হয় যে বুদ্ধিমানের মতো কাজ হবে ম্যাথ আর ইংলিশে প্রিপারেশনটা নিয়ে যাওয়া, বিশেষ করে ফোকাস রাইটিং। ওরা কিভাবে দেয়, 10 মার্কের ফোকাস রাইটিং আর 2টা ম্যাথ, 5-5-10, অথবা 15 মার্কের ফোকাস রাইটিং 5-5-10, এইভাবে দিতে পারে। সো এইটা একটু শিখে যেতে হবে আপনাদের। এই জন্য হচ্ছে আমার বন্ধু লিটন এটা নিয়ে রিটেন পার্ট নিয়ে একটু কথা বলবে। বন্ধু আসো। আচ্ছা, আমি একটু আমার ওই পিডিএফটা শেয়ার করার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমাদের ওই আপনার ক্লাসটা রেকর্ড থাকবে, হয়তোবা আমরা আসলে এভাবে ক্লাস নিতে অভ্যস্ত না, তারপর আমরা চেষ্টা করতেছি একটু আপনাদেরকে মানে যেন ক্লাসটা ফ্রুটফুল হয়, এই জন্য আমরা চেষ্টা করতেছি যেভাবে হোক ক্লাসটাকে সুন্দর করতে। আমরা পিডিএফ গুলো আকারে নিচ্ছি, যখন ক্লাসগুলো হবে তখন হয়তোবা এটা ইন্টারাক্টিভ হবে, আপনাদের যে স্যার ক্লাস নেবেন তার সাথে আপনারা মানে আপনারা কোঅর্ডিনেশন করে কথা বলতে পারবেন যে আসলে যদি কোনো বুঝতে সমস্যা হয় বা আপনাদের প্রবলেম ক্লাসের মাঝখানে ওই সময় কথা বলবেন। আজকে আমরা যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস নিচ্ছি, সেহেতু আমরা এখানে শুধুমাত্র হচ্ছে আমরা স্যারের কথাগুলো শুনি, শেষে হচ্ছে আপনাদের কোয়েশ্চেনগুলো রাখবেন, আমরা চেষ্টা করব যে ওইটার একটা মানে অ্যান্সার দিতে। তো আমি চেষ্টা করতেছি এখন রিটেন দেখে আমি আমার ল্যাপটপ থেকে পারি কিনা, যেহেতু আমি একটু ঢাকার বাইরে, চেষ্টা করতেছি পারা যায় কিনা আমি আমার রিটেনটুকু নিয়ে কথা বলতে। আচ্ছা রায়ান, তাহলে তুমি তোমার ই করো, ওই অন্য হচ্ছে স্লাইডটা সরাই না, আমি স্লাইডটা আপলোড করবো, তো দুইজন একসাথে পারতেছি না ওইটা। ওকে। আমি বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, আমার কি কি স্লাইডটা দেখা যাচ্ছে? স্লাইডটা হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা স্লাইডটা যদি দেখা যায় তাহলে আমি একটু শুরু করি। আচ্ছা, প্রথমে যে বিষয়টা মুনিমাল রায়হান তার মানে কথায় বলেছে যে আসলে আমাদের রিটেন কোয়েশ্চেন কিন্তু আসলে এটা আইবিএ কিন্তু একটা ট্রেডিশন, যে আপনার গত যে কয়েকটা এক্সাম হয়েছে আপনারা যদি অ্যানালাইসিস করেন, মানে আমি আসলে গত কয়েকদিন ধরে আসলে রিটেন নিয়ে কাজ করতেছি, এবং আমি প্রিলিমিনারি পার্টটা যেটা আছে সেটা আমরা কয়েকজন ভাগ করে কাজটা করেছি। তো যতটুকু আমার অ্যানালাইসিসে উঠে এসেছে যে আসলে আপনাদেরকে এই শীটটাও দেওয়া হয়েছে, এবং সাথে আমারও কিছু মানে অবজারভেশন হয়েছে যে আসলে এই কোয়েশ্চেনগুলো কোথা থেকে আসে। এখন আপনি যদি প্রিপারেশন নিতে চান, আপনাকে সত্যি কথা বলতে প্রিপারেশন নিতে হবে প্রিলিমিনারি বেসড। কারণ আপনার যদি প্রশ্ন কিন্তু আপনাকে প্রিলিমিনারি কিন্তু আগে উত্তরাতে হবে, অর্থাৎ প্রিলিমিনারি ভালো করতে হবে। এরপর হচ্ছে আপনাকে রিটার্নটাতে কিন্তু আপনাকে ফোকাস করতে হবে, কারণ রিটার্নটা হচ্ছে একটা এক্সট্রা পার্ট, কিন্তু রিটার্নটাও গুরুত্ব কম না। আপনাকে চাকরি পেতে গেলে দুইটা পার্টে আপনাকে কিন্তু ভালো করতে হবে। এন্ড আপনারা একটা জিনিস জেনে থাকবেন যে আপনারা ভাইবাতে কিন্তু দেখবেন যে আপনি
6 জন করে আপনাকে সুযোগ দিবে, কিন্তু সেখান থেকে কিন্তু আপনার চাকরি পাবে কিন্তু একজন, কিন্তু এটা প্যানেল সংরক্ষণ করবে 1 বছর। আচ্ছা, আমরা যদি বিভিন্ন ক্রাইটেরিয়া দেখি, আমরা গতকালকে একটা পোস্ট করেছিলাম যে আসলে কি কি ধরনের রিটেন কোয়েশ্চেন আমাদের আইবিএ করে থাকে। তো প্রথমে যদি আপনাদেরকে আমি বলে থাকি, এরকম কোয়েশ্চেন করে থাকে যে রাইট অ্যান্ড শর্ট এসে অন অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, ইউ শুড রাইট অ্যাবাউট 150 ওয়ার্ডস। অর্থাৎ আপনাকে একটা এসে, শর্ট এসে লিখতে বলবে, অর্থাৎ এটা প্যারাগ্রাফ টাইপেও লিখতে পারে। অনেক ক্ষেত্রে আপনাকে এটা কমন টপিকও আসতে পারে, এটা আনকমন টপিকও আসতে পারে। সুতরাং আপনাকে 2 ধরনের প্রিপারেশন নেওয়ার জন্য আমরা আপনাদেরকে শীট প্রদান করব। সুতরাং আপনাদের যে যেটাকে আমরা বলবো যে রুটিনটা দেওয়া আছে, রুটিনটার মধ্যে কিন্তু আমরা অনেকগুলো ভাগ করে কিন্তু আপনাকে ফোকাস রাইটিং আমরা শীটগুলো প্রোভাইড করবো, যেমন বাংলাদেশ অ্যান্ড ডেভেলপমেন্ট, এরপর হচ্ছে আপনার গ্যাস ফিল্ড রিলেটেড বা আনকমন টাইপ, মানে এই টাইপের গুলো আপনাকে 3-4টা পিডিএফ আমরা করে দেবো, যেন আপনি যেখান থেকে আসুক না কেন আপনি পরীক্ষা হলে লিখে আসতে পারেন। এবং আশা করি এই ফোকাস রাইটিং নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। এখন আপনাকে ফোকাস রাইটিং, যেমন এখানে অল্প কয়েকটা আমরা দেখিয়েছি, কিন্তু আপনাদের শীট আরো যেহেতু আসবে, মানে এরকম প্রায় আরো 4-5টা শীট আপনি ফোকাস রাইটিং এর উপর পাবেন। তো এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না, আর এটার জন্য মূলত আমি আছি। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে নক করবেন। আচ্ছা, আমাদের যেমন হচ্ছে এখানে কিন্তু ওরা কিন্তু আমরা দেখেছি কি কি ধরনের ফোকাস রাইটিং আছে, তার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের রুটিনটা আমরা সাজিয়েছি। রুটিনের মধ্যে বিস্তারিত লেখা আছে যে কি কি ধরনের ফোকাস রাইটিং হতে পারে। আচ্ছা, এরপরে আমরা কিন্তু আরেকটা জিনিস দিয়েছি কিন্তু, যে আপনাদের কিন্তু প্রিলিমিনারি যে জিকেটা আপনারা করবেন, সেটা কিন্তু অবশ্যই আপনারা রিটেন জিকে আকারে শিখবেন। কারণ আপনার কিন্তু দেখবেন যে আইবিএস যখন কোয়েশ্চেন করে তখন কিন্তু তারা আপনার 5টা করে জিকে দেয়, অনেক ক্ষেত্রে 10 মার্ক থাকে, অনেক ক্ষেত্রে সেটা 15 মার্ক থাকে। তো এটা এমন হতে পারে। সুতরাং আপনারা জিকে যখন প্রিলিমিনারি পড়বেন, সেই টপিকগুলো আপনারা রিটেনের জন্য যেন আসতে পারে সেভাবে আপনারা প্রিপারেশন নেবেন। তো এরকম জিকে আমরা প্রায় 3-4টা এক্সামে দেখেছি যে তারা তাদের পরীক্ষাগুলো জিকে দিয়েছিল। সুতরাং কোন কোন টপিক থেকে হয় সেটাও আমরা মানে আমাদের তো স্যার আপনাদেরকে একটু গাইডলাইন্স দিল, সাথে হচ্ছে আমরা পিডিএফটা দিলে আর একটু ক্লিয়ার হবে যে আসলে আপনার, এবং আমাদের শীটটা পড়লে আমরা সেটা প্রিলিমিনারি এবং রিটেন দুটোর জন্য তৈরি করা আমাদের শীটটা। সুতরাং সেটা পড়লে মোটামুটি আপনাদের 80% কাভাবে। পাশাপাশি হচ্ছে আপনি যদি কোনো জিকে বই পড়ে থাকেন এর আগে, সেটা আপনি একটু মানে আপনার রিভাইসে রাখলেন, তাহলে আসলে খুবই কম আসে। কারণ অনুবাদটা এটা অনেক আগে আসতো, কিন্তু বর্তমানে অনুবাদটা খুবই কম আসে। তারপরেও যেহেতু আপনার এইটা আপনাকে কিন্তু একটা প্রিপারেশনে রাখতে হবে, কারণ অনুবাদ ভালো না পারলে কিন্তু আপনি রাইটিং এ ভালো করবেন না। সুতরাং আপনাকে ডেইলি পত্রিকা পড়ার যে একটা অভ্যাস, এটা অবশ্যই রাখবেন, কারণ এতে আপনার জিকেটা আপনার জন্য যেমন ভালো হবে, সাথে হচ্ছে আপনার অনুবাদটাও আপনার ভালো হবে। কারণ আপনি এই পেট্রো বাংলা বাদ দিয়েও কিন্তু আপনি ব্যাংক বা বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু অনুবাদ এসে থাকে। সুতরাং এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, অনুবাদটা আপনি চর্চার উপর রাখবেন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট রাইটিং, খুবই ইম্পর্টেন্ট পার্ট ফর আইবি এক্সামিনেশন। আপনি আর্গুমেন্ট রাইটিং আমরা প্রায় 20-25টা আর্গুমেন্ট রাইটিং সিলেক্ট করেছি, যেটা হচ্ছে আপনাদেরকে আমরা পিডিএফ আকারে দিয়ে দিব। ওই পিডিএফ এর মধ্যে আসলে আপনাকে আর্গুমেন্ট রাইটিংটা আপনি বুঝতে পারবেন যে কিভাবে আর্গুমেন্ট রাইটিং লিখতে হয়, কিভাবে আর্গুমেন্ট রাইটিংটা কত ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, এটা আপনাকে স্পেসিফিক বলে দিবে। যেহেতু আপনারা জেনে থাকবেন যে আইবিএ গুলো কিন্তু এক্সট্রা করে আপনাকে খাতা দেয় না, মানে ওই যে কোয়েশ্চেন থাকে ওই কোয়েশ্চেনের মধ্যে আপনাকে লিখতে হতে পারে। সুতরাং আপনি ওই মুখস্থ কোনো ফরম্যাট পড়তে যাবেন না আর্গুমেন্টের জন্য। সেটার জন্য আপনারা আপনাদের লেখার যে কোয়ালিটি স্কিল যেটা, সেটা ডেভেলপ করার চেষ্টা করবেন। এবং আইবি এর যে বেসিক যে কোর জিনিসটা, ওটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল চেক করে। সুতরাং আপনি কোনো জিনিস মুখস্থ করে সেটা পরীক্ষার হলে লেখার চেষ্টা, এই জিনিসটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন, যাতে আপনার রিটেনের যে মার্কটা আছে এটা একটু বেশি হয়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে আইবিএ ওনারা কিন্তু আর্গুমেন্ট রাইটিং প্রায় বড় বড় দিয়ে কিন্তু একটা লাস্টে একটা লাইন বলে যে আপনার নিজস্ব আইডিয়া, নলেজ এবং এক্সপিরিয়েন্স, এবং এটার উপর ভিত্তি করে 100 ওয়ার্ড বা 150 ওয়ার্ড এর উপর ভিত্তি করে কিন্তু আপনাকে আর্গুমেন্ট রাইটিংটা লিখতে হতে পারে। তো আপনারা এই জিনিসগুলো যখন শিখবে তখন ওইটাকে আমরা ক্লিয়ার করে দেবো এটার মধ্যে। আচ্ছা, এরপরে আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে লেটার এবং অ্যাপ্লিকেশন। ইতিমধ্যে আমরা আমাদের অ্যাপের শিটটা দিয়ে দিচ্ছি, প্রায় 8টা-9টার মতো লেটার অ্যাপ্লিকেশন ওনারা পরীক্ষায় দিয়েছিলেন প্রিভিয়াস ইয়ার। তো তার উপর ভিত্তি করে আমরা কিছুটা প্যাটার্ন চেঞ্জ করে আপনাদেরকে একটা শিট প্রোভাইড করেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট
মন্ত্রণালয় বরাবর বা নির্দিষ্ট একটা কোম্পানির বরাবর একটা চিঠি লিখতে বলে। অর্থাৎ আপনার গ্যাস রিলেটেড যে চিঠিগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কারণ আপনাকে বলতে পারে যে আমার বাসার গ্যাসের যে লাইনটা আছে সেখানে প্রেশারটা কমে গেছে, হতে পারে আমার নতুন একটা প্রিপেড মিটার স্থাপন করতে হতে পারে, হতে পারে আমাকে বলতে পারে যে আপনার এলাকায় বন্যার কারণে আপনার লাইনটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জিনিসটাকে মেরামত করার জন্য যে আমার অথরিটি আছে তার কাছে আমি একটা আবেদন করবো যেন সে দ্রুত আমাকে সেটা মানে সলভ করে দেয়। সুতরাং কার বরাবর লিখবো এই কর্তৃপক্ষটাকে, এটাকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। অর্থাৎ কার বরাবর লিখতে বলছে এটা ভুল করলে কিন্তু আপনার চিঠির যে মর্মার্থ সেটা কিন্তু অনেক কিছু হারিয়ে যায়। অর্থাৎ আপনারা শীটটা ভালো করে দেখবেন, সেখানে কিন্তু আমরা এই জিনিসটাকে খুবই সুন্দরভাবে আইডেন্টিফাই করেছি, এবং চিঠির যে কয়েকটা পার্ট আছে সেটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করে পরীক্ষা হলে লিখবেন। আচ্ছা, এরপরে যে আমরা যেমন এখানে একটা লেটার দিয়েছিলাম, এটা আসছে যে ইউর সাবঅর্ডিনেট এমপ্লয়ি অফেন কামস টু দ্য অফিস লেট, রাইট অ্যান্ড শোকেস লেটার ফর এক্সপ্লেনেশন রিগার্ডিং লেট অ্যারাইভাল। অর্থাৎ আপনার অধীনস্থ একজন এমপ্লয়ি সে প্রত্যেক দিন লেট করে আসতেছে, তাকে একটা শোকস লেটার করে কেন সে লেট করে আসতেছে তার জন্য একটা আপনাকে শোকস লেটার দিতে হবে। সুতরাং সেটা কিভাবে লিখতে হবে আমরা কিন্তু এটা ফরম্যাটে দেখিয়ে দিয়েছি কিন্তু এটা। আচ্ছা, এরপরে আপনাদের শর্ট নোট আসতে পারে। শর্ট নোট গুলো সাম্প্রতিক সময়ের তেল গ্যাস রপ্তানি বা এই ধরনের বা ট্রেড বা এই ধরনের বা আপনার যুদ্ধ, মানে এই সাম্প্রতিক কিছু শর্ট নোট আসে। আমরা এরকম আপনাদেরকে যে শর্ট নোট গুলো আসে সেগুলো আমরা একটা শীটের মাধ্যমে সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আপনার যদি রিটেন পরীক্ষা হয়, প্রিলিমিনারি যদি মনে করেন আপনার 60 মার্ক থাকে, রিটেন 40 যোগ করতে পারে। ওরকম না করলে আপনার রিটেন প্রিলিমিনারি 60 মার্ক থাকলে রিটেন আপনাকে 20 থেকে 30 মার্ক যোগ করতে পারে। অর্থাৎ রিটেন যদি তারা দেয় সেক্ষেত্রে ইনকেস হিসেবে আমাদের এটা কিন্তু প্রিপারেশন নিয়ে যেতে হবে। এবং আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, আমি ম্যাথটা এখানে আপনাদের শীটটা প্রোভাইড করিনি। ম্যাথের একটা আমাদের শীট করা হচ্ছে, প্রিভিয়াস ইয়ারের প্রায় 8-10টা ম্যাথ ওনারা যে ম্যাথগুলো পরীক্ষা হলে দিয়েছিলেন লাস্ট 3-4 বছরের, আমরা ওইটা শীটটা কাজ করতেছি। ওই শীটটা হয়ে গেলে আপনাদের দিয়ে দিব। তো সেটা নিয়ে আসলে আপনারা দেখতে পারবেন যে আসলে কোথা থেকে ম্যাথগুলো আপনার পরীক্ষায় আসতেছে। সুতরাং আশা করি আমাদের যে কোর্সটা আমরা সাজিয়েছি, আমাদের বিশেষ করে মূল ইম্পর্টেন্স থাকবে এখানে প্রিলিমিনারিটাতে। পাশাপাশি রিটেনের যে পরীক্ষাগুলো হবে আপনারা প্রিলিমিনারি পরীক্ষায় অ্যাটেন্ড করার পরেই আমাদের রিটেন সেকশনে গিয়ে রিটেন পরীক্ষাটা পাশাপাশি দিয়ে আসবেন। তাহলে আপনার একটা যে পরীক্ষার ফিল আপনারা সেটা পারবেন। অর্থাৎ এরকম করবেন না যে আমি সকালে প্রিলিমিনারিটা দিলাম, বিকেল গিয়ে আমি রিটেনটা দিয়ে আসলাম আমি অ্যাপের মধ্যে, এরকম করবেন না। আপনারা পাশাপাশি প্রিলিমিনারি যখন দিবেন পাশাপাশি রিটেনটাও একসাথে দিবেন, তাহলে আপনার একটা রিটেনের হ্যাবিট যে একসাথে দেওয়ার হ্যাবিট এটা তৈরি হবে। তো আশা করি আপনারা আমাদের রিটেন যে আসলে সিলেবাসটা বুঝতে পারছেন, এবং পাশাপাশি যে কোনো প্রবলেমের গ্রুপে আপনারা কথা বলতে পারেন, আমি যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করবো। এবং পাশাপাশি আমাদের যে যারা ক্লাস নেবেন তারাও আপনাদেরকে এই বিষয়ে আরো অনেক হেল্প করতে পারবে। অর্থাৎ রিটেনের জন্য আপনারা এই 7টা টপিকের উপর যে কোনো টপিক 2টা আসতে পারে, 2 থেকে 3টা টপিক আসতে পারে। অর্থাৎ 20 থেকে 30 নাম্বারের জন্য যে কোনো 2 থেকে 3টা টপিক আসতে পারে, তার উপর একটা ওভারভিউ রাখবেন। তো আশা করি আপনাদের দিনটা ভালো যাবে এবং আপনাদের পরীক্ষা ভালো হবে, কারণ যারা পড়াশোনা করবেন তারাই কিন্তু এখানে সফলকাম হবেন। এবং এটা কিন্তু আসলে হ্যাঁ, আমরা সাজেশনের পিডিএফটা আমরা শেয়ার করব, সেটা আমাদেরকে গ্রুপে পোস্ট করে দিয়ে দেবো, সমস্যা নেই। আপনারা যারা সিক্রেট সিক্রেট গ্রুপে আছেন, পাশাপাশি হচ্ছে আপনাদের অ্যাপের মধ্যে আমরা এই দুটো জিনিস দিয়ে যাব। আচ্ছা, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারেন। আমাদের যে মুনিমাল রায়ন আছে সে আপনাদের কোয়েশ্চেনগুলো আনসার দিয়ে দিবে, সমস্যা। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, প্রিয়াঙ্কা আপা বলেন। ও, তিতাস টেকনিক্যাল অফিসার। ও আচ্ছা, আমাদের একটা পোস্ট ছিল তিতাস টেকনিক্যাল অফিসার। এটা হচ্ছে আপনার পরীক্ষাটা হবে জুন মাসে। আমি যেটা শুনছি যে জুন মাসের দিকে আমাদের টার্গেট আছে যে জুন মাসের ভিতরে কমপ্লিট করব। আচ্ছা, এই পোস্টটাতে আমাদের এর আগে কখনো পরীক্ষা হয়নি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা পোস্ট যেখানে আমাদের পরীক্ষা হচ্ছে। এটা হচ্ছে কি, ধরেন মনে করেন যে একজন স্টাফ আমরা নিলাম, ঠিক আছে? ধরেন একটা স্টাফ নিলাম, 12 গ্রেডের একটা স্টাফ নিলাম টেকনিক্যালে, ঠিক আছে? 12 গ্রেডের টেকনিক্যালে আমি কম্পিউটার, সাপোজ আমি কম্পিউটার অপারেটর নিলাম, ঠিক আছে? তো সে তো একসময় এসে আপনার ইয়ে হবে, 9 গ্রেডে আসবে, তাই না? তো তাকে তো আমি অ্যাসিস্ট্যান্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জেনারেল করতে পারতেছি না, কারণ সে আছে টেকনিক্যাল লাইনে, ঠিক আছে? তো এটাকে এক্সটেন্ড করার জন্য এই পদটা আমাদের ক্রিয়েট আছে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল।
তবে এটা খুব ভালো পোস্ট, এর আগে নাই। প্রমোশন সময়ের দিকে আলহামদুলিল্লাহ ভালো আছে। আর পরীক্ষা আসলে কি হয় কি, আমি নিজে এইচআর সেকশনে আছি গেছি, বুঝছেন? তো বিষয়টাকে এটা কেউ ডিসক্লোজ করতে চায় না। আর একটা সিস্টেম হচ্ছে কি, এটা আসলে আমরাও জানি না পরীক্ষা আসলে কিভাবে হয়, কেন হচ্ছে মন্ত্রণালয় থেকে লোক আসে, তারা এসে বলে ঠিক আছে আপনারা সামনে 7 দিনের ভিতরে পরীক্ষা নিয়ে নেন। তবে আমাদের প্রিপারেশন হচ্ছে যে জুনের ভিতরে আমরা ইনশাল্লাহ এই পরীক্ষাটা নিয়ে নেব। আর এই পরীক্ষায় কি কি আসবে এটা এটা বুয়েট পরীক্ষা নিবে, যেমন টেকনিক্যাল পোস্ট এটা বুয়েটের পরীক্ষা নেয়। আর বুয়েটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখবেন, ওরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো থেকেই প্রশ্ন করে, এগুলো থেকে আসবে। এটা কিন্তু নর্মালি আইবিএ পরীক্ষা নিবে না, এটা নিবে হচ্ছে বুয়েট থেকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। আমাদের এই কোর্সটা শেষ হয়ে হ্যাঁ ভাই, যাওয়ার শুনতে পরও পাচ্ছি। আমরা পরীক্ষা পাবো না কি? ভাই শোনা যাচ্ছে না ভাই, একটু ক্লিয়ারলি বলেন, কথাটা যাচ্ছে। মানে কোর্সের ডিউরেশন শেষ হওয়ার পরই শেষ হয়ে যাবে? কোর্স কোর্স ডিউরেশন ডিউরেশন আমাদের তো একটা, 3 মাস। হ্যাঁ। ও আচ্ছা, আমাদের পরীক্ষা এটা হওয়ার কথা আছে আগস্টের লাস্টে। এর আর ভিতর এই যদি বছরের ভিতরে পরীক্ষা না ইনশাল্লাহ আপনার হয় তো হ্যাঁ, আমরা কি আচ্ছা এর ভিতরে পরীক্ষা না হলে তারপরে কি ওই আমরা সময় যখন আসবে তখন আমরা আমরা দেখবো, সমস্যা নাই ইনশাল্লাহ, বুঝছেন? এই বিষয়ে কোনো চিন্তা তা করার কিছু নাই। আপনাদের পরীক্ষা যদি না হয় এইটাই, সেক্ষেত্রে আমরা মানে আমাদের ফাইনাল পরীক্ষা পরীক্ষাগুলো আমরা একটু পরবর্তীতে নিব। আগ হ্যাঁ, পর্যন্ত তো আমরা আমরা এই আমাদের যে 3টা ফাইনাল পরীক্ষা আছে ওইটা, হ্যাঁ গ্রুপ আপনাদের, থেকে আমরা হ্যাঁ, আপনারা সার্ভিসটা পাবো না? ম্যাটেরিয়ালস গুলো আপনারা ডাউনলোড করে রাখবেন, এটা কারণ জিজ্ঞেস আমাদের, করতে হবে। হ্যাঁ, সার্ভার কিন্তু এত বছর মানে মানে কিছু মানে অনেকগুলো ব্যাচ আমাদের রানিং হতো, সুতরাং সবকিছু আমাদের ডিলিট করে ফেলতে হয় কারণ সার্ভার এতগুলো লোড নিতে পারে না। সুতরাং আপনারা যে পিডিএফ জি গুলো দেওয়া হয় এই পিডিএফ গুলো আপনারা ডাউনলোড করে রাখবেন, না হলে পরবর্তী কোর্স শেষ হয়ে গেলে অনেক সময় এই জিনিসগুলো ডিলিট হয়ে যায়, অটো ডিলিট হয়ে যায় কোর্স ম্যাচ শেষ হয়ে গেলে। আমরা আপনাদের পরীক্ষা পর্যন্ত আশা করি এটার প্রিলিমিনারি যে পরীক্ষাগুলো আছে সেগুলো রাখতে পারবো। রিটেন হয়তো বা অনেক কিছু ডিলিট করে দিতে হতে পারে। হ্যাঁ, সুতরাং আপনারা এটা আপনি যখন পিডিএফ দিব পিডিএফটা ডাউনলোড করে ফেলবেন, ঠিক আছে? হ্যাঁ, হামিম ঠিক আছে বাড়ি ভাইয়া। ভাই কিছু বলবেন? ধন্যবাদ। হামিম বাড়ি। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওকে ভাই, বলেন। ভাইয়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন যেটা, হ্যাঁ, এটা আসলে কোন মাসের দিকে পরীক্ষাটা হতে পারে? অ্যাসাইনমেন্টের অ্যাডমিন ভাই, এটা আমাদের টার্গেট হচ্ছে কি অগস্টের ফার্স্টে পরীক্ষা নেওয়া। আচ্ছা আচ্ছা। অগস্টের ফার্স্টে পরীক্ষা নেওয়া, কিন্তু ভাই অনেক কিছু সমস্যা হয়, বুঝছেন? সমস্যা হয় কি, মনে করেন যে অনেকে কেস করে এই বিষয়টা নিয়ে, কেস করে কি নিচের দিকে যারা প্রমোটিভ অফিসার আছে তারা চায় যে তাদের পিছনে যেন সিরিয়াল চলে যায়, এটা নিয়ে অনেক ঝামেলা করে, এটা করে সেটা করে, করার জি কারণে জি। দেখা গেলো যে অনেক, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে যত তাড়াতাড়ি নেওয়া সম্ভব। আমাদের টার্গেট হচ্ছে আপনাদের অক্টোবরের ভিতরে নিয়োগ দিয়ে সব জায়গায় ডিসবার্স করে দেয়, এটা হচ্ছে জি জি। টার্গেট। ওকে ভাই, থ্যাংক ঠিক ইউ। আছে। হ্যাঁ, এস এম সাজিব মিয়া ভাই কিছু বলবেন ভাই? সাজিব মিয়া ভাই হাত তুলছিলেন। প্রিয়াঙ্কা আপু কিছু বলবেন? হ্যালো, প্রিয়াঙ্কা আপু বা আরিফ মঈনুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম হ্যাঁ ওকে ভাই। ভাইয়া, এখানে কি পিডি আর রিটেনের প্রশ্নগুলো কি আর নাম্বারগুলো কি একসাথে কাউন্ট হয় নাকি আলাদা আলাদা কাউন্ট হয়? না, এক্ষেত্রে একসাথে কাউন্ট হয়, একসাথে কাউন্ট হয়। আচ্ছা বাদ দেয়। একসাথে কাউন্ট হয়। হ্যাঁ, এই ভিডিওটা পরে কোথায় পাবো? গ্রুপে কি পাওয়া যাবে? আজকের এই ভিডিওটা শুধু? হ্যাঁ গ্রুপ পাওয়া যাবে ভাই, গ্রুপে পাওয়া যাবে। আর একটা কথা ভাই, আপনাদের গ্রুপে আপনাদের যে আমরা একটা গ্রুপ দিয়েছি, এখানে হচ্ছে সাপোজ আপনি আমার ইংলিশ রিলেটেড কোনো প্রশ্ন করবেন, ঠিক আছে? আমরা অবশ্যই আপনার ইংলিশ রিলেটেড প্রশ্ন ইনশাল্লাহ অ্যান্সার দেবো, কিন্তু মনে করেন ধরুন আমার অফিস আছে, আমি হয়তো কিছুক্ষণ দেখতে পারলাম না, বাট আমি যখনই দেবো তখন আনসার দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা প্রথমে কি করবেন, প্রশ্নটার প্রথমে লিখবেন ইংলিশ, লিখে এবার প্রশ্নটা লিখবেন, তাহলে আমি বুঝবো আচ্ছা এটা ইংলিশ রিলেটেড প্রশ্ন, এটা আমি আনসার করবো। বা ম্যাথ, ম্যাথ লিখে লিখবেন, তাহলে সে ওই প্রশ্নটা আনসার করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফুল ফ্রি, আপনারা করবেন। আমার ফেসবুক আইডি আছে। আহ, ধরেন আপনার পরীক্ষা কিছু না হলে আপনি আমার অফিসে চলে আসবেন, আমার অফিস কারণ বাজার, কারণ বাজার দেখা করে যাবেন, সমস্যা নেই, বুঝছেন? আর সবুজ রায় ভাই কিছু বলবেন? সবুজ রায়। জি ভাই, বলতে চাইছিলাম আমি ভাই তো হ্যাঁ ভাই। অর্থে অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রে অর্থে অর্থ, যারা আছে, হ্যাঁ, মানে অর্থ করতে করতে গেলে ওখানে যে আচ্ছা 40 মার্ক রিটেন আছে, ওটার বিষয় আমরা কি এখানে এক্সামে যে এক্সাম দিতে পারবো 40 আচ্ছা মার্কের? ভাই, এটা আমি আপনাকে বলতে পারবো আপনার কোথা থেকে পড়া লাগবে, ঠিক আছে? আর
পরীক্ষা দিতে পারবেন কিনা এটা লিটন বলবে। আপনি আমাকে ওই যে ফেসবুকে একটা নক দিন, ঠিক আছে? আচ্ছা আমাদের আসলে হ্যাঁ আমরা আসলে জনবল খুবই কম, আমরা আসলে ইকোনমিক্স পার্টটা আসলে আমরা সবাই সায়েন্সের স্টুডেন্ট, সমস্যা এখানে। আমরা যদি নিজেরা কেউ ইকোনমিক্স স্টুডেন্ট হইতাম তাহলে রেসপন্সিবিলিটি নিয়ে আপনাদেরকে ওইটা আমরা পড়াইতাম, কিন্তু আমাদের যে ম্যান পাওয়ার আছে আমাদের আসলে অনেকগুলো ব্যাচ চলে, হ্যাঁ আমরা এই জন্য এই পার্টটা রাখিনি, না হলে আমরা আসলে অনেকগুলো আরো স্টুডেন্ট পেতাম। কিন্তু আপনাদের ইকোনমিক যে পার্টটা আছে আমরা অনেক চেষ্টা করেছিলাম যে একজন ভালো মেন্টরকে খুঁজে বের করতে, যে আপনাদের ক্লাসটা করাবে বা প্রশ্ন করবে। তো আমরা এটা চেষ্টা করতেছি, যদি আমরা এর মধ্যে ম্যানেজ করতে পারি হয়তো কয়েকটা পরীক্ষায় ফাইনাল পরীক্ষা আমরা ওইরকম একটা এক্সট্রা করে নিয়েও নিতে পারি এরকম। হ্যাঁ আমরা 2-3টা পরীক্ষা নিয়ে নিতে পারি। আপনার হচ্ছে যারা এটা মানে কোনো পেমেন্ট করতে হবে না, এটা হচ্ছে ফ্রিলি আমরা বলে দেবো সবাইকে যে আমাদের এই রিলেটেড আমাদের ইকোনমিক্স রিলেটেড প্রশ্ন কেমন হতে পারে এরকম বোঝানোর জন্য আমরা 2-3টা পরীক্ষা হয়তো নিয়ে নিতে পারি। এটা শেষের দিকে, এখন হয়তো নিতে পারবো না এটা, আমরা জেনারেল যে পরীক্ষাগুলো আছে সেগুলো আমরা নিব, ঠিক আছে? এই অর্থে যারা আমরা পরীক্ষা দিব তাদের কি আবার এই রিটেনের জন্য ফোকাস রাইটিং এগুলোও লাগবে না? অর্থে তো এইগুলা আমাদের হচ্ছে আপনার এগুলা 40 আপনার মার্কের কথা বলা আপনি জন্য আমাদের সাবজেক্ট রিলেটেড। আচ্ছা আপনার সাবজেক্ট রিলেটেড যেটা আছে এটাই মেইন ফোকাস করবেন। এগুলো হচ্ছে আপনাদের হচ্ছে বেসিক, এগুলো তো আপনাকে সব পরীক্ষার জন্যই পড়তে হবে, সুতরাং আপনি ম্যাথটা আপনাকে করতে হবে। ম্যাথ হচ্ছে আপনি যদি টেকনিক্যাল হন ম্যাথ আপনাকে তো আসবে এখান থেকে, হয়তো ম্যাথটা সহজ আসবে আপনার ক্ষেত্রে কিন্তু ম্যাথ আপনার কিন্তু আসবে। সুতরাং যদি না দেয় তাহলে তো ভালো, মানে আপনার রিলেটেড যদি ম্যাথ দেয় তাহলে তো আপনার মানে ওইরকম করেই প্রিপারেশন নিতে হবে। সুতরাং আপনার যে সাবজেক্টটা আছে ইকোনমিক্স সেটার উপর আপনি বেশি করে প্রিপারেশন নেন, কারণ ওইটাতে বেশি ফোকাস করবেন। আর এগুলো হচ্ছে আপনি রিটেনটাতে সামনে যদি ব্যাংক পরীক্ষা দেন তাহলে এটার জন্য আপনি পাশাপাশি পড়ে রাখবেন, অথবা আপনি আপনার আরো যদি কোনো পরীক্ষা থাকে তাহলে তার জন্য আপনি এটা দেখে রাখবেন। কিন্তু আপনার মেইন ফোকাসটা থাকবে রিটেনের জন্য হচ্ছে আপনার ইকোনমিক্সটার উপর। হ্যাঁ আর বেসিক যে প্রিলিমিনারি কোর্সটা আছে এটা কিন্তু আপনাকে অবশ্যই হিসাব বিজ্ঞান বিজনেস অ্যাকাউন্ট হ্যাঁ ওই অ্যাকাউন্টস, সরি অ্যাকাউন্টস, হ্যাঁ ওইটার উপর আপনি ভালো করে পড়বেন, ঠিক আছে? আচ্ছা সবুজ ভাই, অ্যাকাউন্টসে একটা বই সবাই পড়ে, ঠিক আছে? এই বইটার আমরা গ্রুপে ছবি দিয়ে দেবো, বুঝছেন? এই একটা বই সবাই পড়ে, খুব কনসাইজ একটা বই। আমার কলিগ যারা তারা সবাই বই পড়ছে, তো এই বইটা ছবিটা আমরা গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? আর আপনার হচ্ছে 15-15-15-15 60 মার্ক হচ্ছে ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞান আর হচ্ছে বাংলা। এইটা তো আপনার কমন, ঠিক আছে? আর 40 মার্কের জন্য ওই বইটা, খালি আর কিছু পড়া লাগবে না, খালি ওই বইটা পড়লে আপনার হবে। ধন্যবাদ ভাই। ভাই আর কারো প্রশ্ন কি আছে? সজীব মিয়া ভাই কি মনে করবেন? ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই, বলেন। জেনারেল আছে, হ্যাঁ এই ফ্রিলি আর রিটেন মিলে কি এক্সাম পাস হয় আপনার একসাথে আছে কত মার্কের? ভাই কথাটা শুনে একটু জোরে বলবেন, শোনা যাচ্ছে না। মানে বললাম যে ফ্রিলি আর রিটেন মিলে আমাদের অ্যাপে যে পরীক্ষাটা হবে কত মার্কের? ও কত মার্কের পরীক্ষা হবে ভাই, এটা আমরা শিডিউল দিয়ে দিব আপনাকে। শিডিউলে প্রত্যেকটাতে না প্রত্যেক এইটা আমাদের কিন্তু মনে রুটিন দেওয়া আছে, কিন্তু রুটিনে বলা আছে আমাদের কত মার্কের পরীক্ষা হবে, রুটিন দেখলে ক্লিয়ার হবে। রুটিনে বলা আছে আপনার রিটেনটা আপনার 20 থেকে 30 মার্ক রিটেন হবে প্রত্যেক যে সিঙ্গেল পরীক্ষাগুলো, আর হচ্ছে আপনার যে রিভাইজ পরীক্ষাগুলো ওগুলো 40 মার্কের রিটেন থাকবে, আর হচ্ছে আপনার 60 মার্কের হচ্ছে আপনার প্রিলিমিনারি থাকবে, আর হচ্ছে আপনার ওই সিঙ্গেল যে প্রিলিমিনারি গুলো হবে টপিক বেসড ওগুলো 40 মার্কের করে হবে। অর্থাৎ আপনাকে আমরা ফাইনালে যে পরীক্ষা নেবো সেগুলো 100 মার্কের হবে। হ্যাঁ সেগুলো আপনাকে আমরা ওরকম করে দেবো। আর যেগুলো সিঙ্গেল পরীক্ষা, পরীক্ষা মোট 50টা, সুতরাং ওইরকম করে ভাগ করে আমরা ওইরকম করে ডিজাইন করেছি, ঠিক আছে? আচ্ছা রুবিনা ইসলাম আপা কিছু বলবেন? স্টার সমর মানে পত্রিকা ব্যাপারে যদি একটু মানে কিছু বলতেন। আচ্ছা পত্রিকার বিষয়টা, হ্যাঁ পেপারের ইস্যুটা কি, আপনারা ডেলিস্টারটা পড়বেন। ডেলিস্টার পড়ার কারণ হচ্ছে কি, আমরা যে ওয়ার্ডগুলো শিখি দুইটা কারণে। একটা হচ্ছে আমরা যে ওয়ার্ডগুলো শিখি এগুলো প্র্যাকটিস করতে হয়। ধরেন আপনি একটা ওয়ার্ড শিখলেন অ্যাবেট মানে হ্রাস করা, ঠিক আছে? এটা আপনি খালি ওইটাই পড়লেন, আর কিন্তু এটা ইউটিলাইজেশন হচ্ছে পত্রিকাতে হয়। আর ডেলিস্টার হচ্ছে এমন একটা পত্রিকা যেখানে হচ্ছে আমি দেখছি যে এই বইয়ের যে ওয়ার্ডগুলো আছে এগুলো ওরা বারবার রিপিট করে, তখন হচ্ছে আপনার মাথায় জিনিসটা থাকবে। একটা একটু আছে এখানে হচ্ছে আপনি সেন্টেন্স স্ট্রাকচার করতে যাবেন তখন দেখবেন প্রত্যেকটা আলাদা আলাদা স্ট্রাকচার দিয়ে আছে, সেটা আপনার মাথায় থাকবে। আর 3 নম্বর হচ্ছে আপনার যে সাম্প্রতিক যে তথ্যগুলো আছে সেগুলো হচ্ছে পেপার আপনি খুব ভালো করে পাবেন। এই 3টা কারণে আপনি হচ্ছে পেপারটা পড়বেন। আচ্ছা ডেইলি স্টারে কিন্তু অনলাইন ভার্সন এটা ফ্রি, বুঝছেন? আপনার কেনা লাগবে না, আপনি মোবাইল থেকে ডেইলি স্টারে এটা পুরো ফ্রি পড়বে, সারা মাসের পত্রিকা ডেইলি পড়তে পারবেন। আর বেসিক্যালি আপনারা পড়বেন মানে বিনোদন, খেলাধুলা এগুলো কোনো কিছু পড়বেন না। পড়বেন হচ্ছে ইন্টারন্যাশনাল যেগুলো আছে, ক্রাইসিস চলতেছে, ওয়ার চলতেছে, আমাদের প্রধানমন্ত্রী কোথায় আছে, কি করতেছে, তার অ্যাচিভমেন্ট কি, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 9 আগস্টে কি হচ্ছে, 15 আগস্টে কি, এই টপিকগুলো আপনারা বারবার পড়বেন। এছাড়া বাকি কোনো কিছু পড়া দরকার নেই।
ভাই পেপার করতে বহুত সময় লাগে, এটা মিনিমাইজ করা আচ্ছা, যায় না এইটা টাইম? হ্যাঁ অবশ্যই যায়। এখন কথা হচ্ছে আপনি আচ্ছা আপনি একটানা কতদিন পেপার পড়ছেন? মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না আচ্ছা, ভাই, এইটা রেগুলারিটি। সমস্যা। হ্যাঁ, আমি বলি আমি যখন ফার্স্ট পেপার পড়া শুরু করছি আমার একটা পেপার পড়তে 12 না 13 ঘন্টা সময় লাগছে। আর ওয়ার্ড আমি পাইছি হচ্ছে 100 200টা ওয়ার্ড আমি জানিই না এরকম। ঠিক আছে, আমি যখন হচ্ছে ইন্টারমিডিয়েট পড়ি তখন তো ওইটা করতে আমি তখন হাল ছাড়ি নাই। এক সপ্তাহের ভিতরে দেখছি যে আমার পেপার পড়তে 3 ঘন্টা সময় লাগতেছে এবং আমি ওয়ার্ড পাইছি আসলে 50টা। তো এখন তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন হচ্ছে আপনার কন্টিনিউ করতে হবে। আপনি একদিন পড়লেন 10 দিন পড়লেন না, তাহলে এটা কাজ করবে না। আপনি প্রতিদিনই আধা ঘন্টা করে পড়েন, আপনি ফুল পত্রিকা পড়া দরকার নেই, আপনি আধা ঘন্টা করে পড়েন বা 45 মিনিট করে পড়েন। আর ভাই আরেকটা কোশ্চেন, ফ্রেজ আর ক্লজ এই দুটা টপিক কোন বই থেকে বেটার হয় পড়লে? ফ্রেজার ক্লসের টপিক যেটা সেটা হচ্ছে আপনার হচ্ছে স্যারের বই থেকে পড়েন, জাহাঙ্গীর স্যারের বই থেকে পড়েন মাস্টার্সের। এটাতে পড়ছি বাট আরো মনে থাকে না? ভালো কিছু ও আরো ভালো কিছু আরেকটু। পড়তে গেলে আপনার হচ্ছে এক্সাম ভেদে যে ফ্রেজার ক্লস গুলো দেয়া আছে এটা পড়তে হবে। আর ভাই আমি লিটন ভাইয়ের মানে ভাইকে কিছু বলতে চাচ্ছি। এই যে আমাদের ফোকাস রাইটিং যেমন দেয়, ব্যাংক রিলেটেড যতগুলা ফোকাস সবগুলা পড়তে হয়। উনি যদি বিশেষ করে মানে টপিক ওয়াইজ মানে ব্যাংক রিলেটেড মানে কয়েকটা 10 হোক 12 হোক এইরকম যদি মানে টাইটেল আকারে দেয় তাহলে আমাদের পড়তে বেশি সুবিধা হয়, মানে যেটা আমি ফেস করছি। ভাই যদি এই ব্যাপারে কিছু বলতেন। মানে আপনি টাইটেল বলতে কি বুঝাইছেন, মানে আমি এটা বুঝি নাই টাইটেল বলতে। যেমন ধরেন যে ব্যাংক রিলেটেড আপনি সবগুলা ফোকাস একসাথে পড়তে বলেন, সেই ক্ষেত্রে যেমন ই ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং এরকম নাম ধরে ধরে টপিক ওয়াইজ যদি আপনি 10-12টা করে দেন একবারে, তাইলে বোধহয় বেটার হয়। আর সবগুলা পড়তে অনেক সময় লাগে, এলোমেলো হয়ে যায় এই এখন এখন সমস্যাগুলো। শুনেন, আমি একটা কথা বলি। আপনারা ভর্তি হন হচ্ছে পরীক্ষা 10 দিন আগে না, আপনাদের যদি আমি সব না দেই তাহলে হচ্ছে আপনি মানে যেগুলি ইম্পর্টেন্ট না দিই, আপনি যদি একটা বেসিক গোনা করে আপনার মধ্যে যে আসলে কোন কোন মানে জিনিসে কি কাজ হচ্ছে, যেমন আপনাকে অফশোর ব্যাংকিং পরীক্ষা চলে আসলো, এটা আমি শিটে দিলাম না, ধরি আমি দেই না, আপনাকে আসলো হচ্ছে যে ডিজিটাল ব্যাংক আসলো, ডিজিটাল ব্যাংকিং আসলো, এখন আপনি এই সম্পর্কে জানলেন না, তাহলে হচ্ছে আপনার কি হবে, পরীক্ষার হলে গিয়ে আপনি